কম কোথাও নাই, ডিউটি চলতেছে, তার মাঝে আহ পড়তে হবে, সাজেশনও থাকবে। লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, এটা হাতস করেন, শোনা যায়? আচ্ছা, শোনা শোনা গেলেই ভালো। আমরা শুরু করি। আমরা সাক্ষ্য আইনের 138 ধারা পর্যন্ত পড়ছিলাম, অর্থাৎ জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি, এই অংশটুকু আমরা এখানে আলোচনা করছিলাম। জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে প্রশ্ন আসে যে জবানবন্দি জেরার মধ্যে পার্থক্য লেখো, অথবা সাক্ষ্য গ্রহণের ক্রম আলোচনা করো। হ্যাঁ, তারপর হচ্ছে জবানবন্দি কাকে বলে, জেরা কারে কাকে বলে, পুনর্জবানবন্দি কাকে বলে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসে, এবং এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এই হলো বিষয়। আমরা সাক্ষ্য আইনের কিন্তু একটা শর্ট সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম, এটা আপনারা পাইছেন, ওইগুলোই দেখতে হবে। 139 ধারা, দলিল উপস্থাপন করার জন্য আহত ব্যক্তির জেরা। কোনো ব্যক্তি যখন দলিল উপস্থাপন করার জন্য সমন দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি সেই দলিল দাখিল করে, তবে সেই ব্যক্তিকে সাক্ষী হিসেবে গণ্য করা হবে না, এবং সাক্ষী হিসেবে তাকে তলব না করা পর্যন্ত তাকে কিন্তু জেরা করা যাবে না। আমরা জানি যে কার্যবিধির 94 ধারা মোতাবেক দলিল দাখিল করার জন্য বেসিক্যালি সমন দেওয়া হয়ে থাকে, তাই না? তো এই দলিল দাখিলের সমন দেওয়া হয়ে থাকে। তো একজন ব্যক্তি দলিল দাখিল করলেই তাকে কিন্তু সাক্ষী হিসেবে কিন্তু তলব করা যাবে, মানে ট্রিট করা যাবে না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সাক্ষী হিসেবে তাকে আহ্বান না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন সাক্ষীকে আপনার জেরা করা যাবে না। এই কথাই বলা হচ্ছে 139 ধারা। 140 ধারায় বলতেছে চরিত্র সম্পর্কে সাক্ষ্য, অর্থাৎ চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা এবং তার পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। এমসিকিউ আসতে পারে, চরিত্র সম্পর্কিত সাক্ষ্যকে কি করা যেতে পারে, জেরা করা যেতে পারে এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। আমি আবার বলি, চরিত্র সম্পর্কে কি করা যেতে পারে, জেরা করা যেতে পারে এবং পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, চরিত্র সম্পর্কে বেসিক্যালি সাক্ষ্য আইনের ওই যে 52, 53, 54, 55, সাক্ষ্য আইনের 8 ধারা। হ্যাঁ, হ্যাঁ, এই সকল এবং সাক্ষ্য আইনের 114 ধারা, এই সকল ধারাগুলোতে বেসিক্যালি চরিত্র সম্পর্কে আলোচনা করছে, এটা আপনারা জানেন। তো একজন সাক্ষীকে যখন আহ্বান করা হবে, তখন তার মানে সাক্ষীকে জেরা করা এবং পুনর্জবানবন্দি করা যেতে পারে, অর্থাৎ চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা এবং তার পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। যেমন একজন সাক্ষী কোনো জবানবন্দি দিয়েছে, তাকে জেরা করার সময় আপনি প্রশ্ন করতে পারবেন, আপনি তো চোর ছিলেন, আপনি তো ডাকাত ছিলেন, বা আপনার এরকম রেপুটেশন আছে, এর আগে তো আপনি মুরগি চুরি করতে ধরা খাইছেন, অথবা এর আগে তো আপনার গরু চুরিতে 2 বছর সাজা খেটে আসছেন। এই যে তাকে চরিত্র সম্পর্কে আপনি জেরা করতে পারবেন এবং পুনর্জবানবন্দি গ্রহণ করতে পারবেন। সাক্ষ্য আইনের 140 ধারায় আপনাকে এই কথা বলতেছে। আচ্ছা, সাক্ষ্য আইনের 141, 42, 43, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কনস্টেবল এবং এএসআই সবার জন্য। ইঙ্গিতবাহী প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্নের নাম কি জোরে বলেন? ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে আপনার লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেনের কি হবে? উত্তর নির্দেশক প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন বা ইঙ্গিত সূচক প্রশ্ন। হ্যাঁ, এটাই বেসিক্যালি আপনাকে এই 141 ধারায় আপনাকে বলতেছে। এখানে বলতেছে যে প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করে, প্রশ্নের মধ্যে যদি তার ইঙ্গিত দেওয়া থাকে, তাকেই হচ্ছে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন বলে, বা উত্তর সূচক প্রশ্ন বলে, বা উত্তর নির্দেশক প্রশ্ন বলে, বা আচ্ছা আপনার লিডিং কোশ্চেন বলা হয়ে থাকে। যেমন করিম রহিমকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি করিম? হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটি ইঙ্গিতবাহী প্রশ্ন। অথবা যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব, তাকেই বেসিক্যালি হচ্ছে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়ে থাকে। এভাবে একটা উদাহরণ দিয়ে দেবেন, আমার মনে হয় সবকিছু ইনশাল্লাহ এখানে ফুল মার্কস কভার হয়ে যাবে। আচ্ছা, এরপরে সাক্ষ্য আইনের 142 ধারায় আপনাকে বলতেছে যে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে আদালতের আপত্তি থাকলে, আচ্ছা, আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন না। অর্থাৎ বলা হচ্ছে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত, হ্যাঁ, এই ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা চলবে না। আমি আবার বলি, বলছি বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, তবে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত, হ্যাঁ, ঐতিহ্যবাহী প্রশ্ন অবশ্যই আপনাকে কি করা যাবে না, জিজ্ঞাসাবাদ করা আপনার চলবে না। অর্থাৎ এই ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্নের অপর নাম হচ্ছে ঐতিহ্যবাহী প্রশ্ন। আমি আবার বলি, ইঙ্গিতবাহী প্রশ্নের অপর নাম কি ভাই? ঐতিহ্যবাহী প্রশ্ন আসলো, ঐতিহ্যবাহী প্রশ্ন কাকে বলে? এখন তুমি যেগুলো নাম শুনে যাও তো হইলো না। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্নের আরেকটা নাম হচ্ছে ঐতিহ্যবাহী প্রশ্ন, উত্তর নির্দেশক প্রশ্ন, উত্তর সূচক প্রশ্ন, অথবা লিডিং কোশ্চেন।
আচ্ছা, তবে জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে হচ্ছে আপনার গাড়ি পাইনি, গাড়ি আর একটা কিনছি আলহামদুলিল্লাহ, ইয়ামাহা ভার্সন 2। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই বলা আছে যে একেই বেসিক্যালি হচ্ছে আপনার এই ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে আপনার বলা হয়ে থাকে। এবং এখানে যদি একটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসে সেটা হচ্ছে আপনার যে কোন সময় করা যাবে না, জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে বেসিক্যালি হচ্ছে আপনার এই ইঙ্গিতবাহী প্রশ্ন আপনার করা যাবে না। আর আরেকটা বিষয় আপনাকে বলতেছে বলতেছে যে যে সকল বিষয় ভূমিকামূলক অথবা অবিসংবাদিত অথবা পূর্বেই যথেষ্ট প্রমাণিত হয়েছে, সেই সকল বিষয় আদালত মানে ইচ্ছা করলে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। এক্ষেত্রে কোনো কি হবে না, কোনো প্রবলেম এখানে আপনার হবে না। আচ্ছা, তাহলে এখানে আপনাকে বলতেছে যে যে সকল বিষয়টা হচ্ছে আপনার ভূমিকামূলক, অবিসংবাদিত অথবা পূর্বে যথেষ্ট প্রমাণিত হয়েছে, এই তিনটি বিষয়ে বলা আছে যে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে হচ্ছে আপনি করতে করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। রিটেনের প্রশ্ন আসতে পারে যে জবানবন্দি পুনর্জবানবন্দিতে কোন কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তাহলে ভূমিকামূলক বিষয়ে, অবিসংবাদিত বিষয় এবং ভার্সন 2 এই যে ব্ল্যাক কালার আছে না, ব্ল্যাক, ভালোই তাই না, খারাপ গাড়িটা? আচ্ছা, যাক ভালো হোক আর যা হোক চলতে হবে এই আর কি। তাহলে হচ্ছে আপনার এই এই জবানবন্দি এবং পুনর্জবানবন্দি গ্রহণকালে আপনি এই ইঙ্গিতবাহী প্রশ্ন এই এই তিনটা ক্ষেত্রে করতে পারবেন। রিটেনের জন্য মনে রাখবেন এবং এমসিকিউটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা চলে যাবো সাক্কান তাহলে যারা বলছে যে জেরা করার সময় আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, ভার্সন 2 হচ্ছে 1,02,39 কাগজ সহকারে, প্রায় প্রায় 2,00,000 2,50,000 বেশি আর কি। এই যাও, তাহলে হচ্ছে আপনার এই কি বলতেছে যে জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে আপনার জিজ্ঞাসা করা চলবে, ঠিক আছে কিনা? জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে আপনার জিজ্ঞাসা করা চলবে, অর্থাৎ জেরা করার সময় আপনি ইঙ্গিতবাহী হচ্ছে আপনার করতে পারবেন, কোনো সমস্যা আপনার নাই। তো এই এমসিকিউটা কিন্তু অনেকবার পদোন্নতি পরীক্ষা আসছে, এটা আপনারা জানেন যে কোন সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, এটা তো আপনারা জানেন তাই না, যে কোন সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। সেখানে বলতেছে যে আপনার জেরা করার সময় হচ্ছে আপনি ইঙ্গিত ভাই প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা আপনার নাই। এটাই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, 2 বছর আগেও আসছে। রিটেনে প্রশ্ন যেটা আসে যে ইঙ্গিত ভাই প্রশ্ন কাকে বলে, ইঙ্গিত ভাই প্রশ্নের কখন করা যায়, কখন করা যায়, সাক্ষ্য আলোকে আলোচনা করো। তো ধারা কি? 141, 142, 143, শেষ। এখান থেকে আর দরকার নাই, এতটুকু জানলেই হবে। 144 ধারা, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, অর্থাৎ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় আহ, যেই সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্যদান করছে তৎসংক্রান্তে কোনো চুক্তি, মঞ্জুরি বা অন্যবিধ বিধি ব্যবস্থার বিষয় কোনো একটি দলিলে লিপিবদ্ধ নাই, এই মর্মে তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে। তিনি যদি বলেন যে উহা দলিলে লিপিবদ্ধ আছে, অথবা উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে তিনি যদি কোনো বিবৃতি দানের উপক্রম করেন এবং আদালত যদি মনে করে যে উক্ত দলিল দাখিল হওয়া উচিত, তবে বিরুদ্ধ পক্ষ উক্ত দলিল দাখিল না হওয়া পর্যন্ত সেই ঘটনার ফলে সাক্ষী উপস্থিতকারী উক্ত দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করবে না বা প্রমাণ করা আপনার যাবে না। অ্যাকচুয়ালি এটা একটু কঠিন, জাস্ট সহজেই বলি। মানে কোনো একটা বিষয় সম্পর্কে একজন ব্যক্তি যখন সাক্ষ্য প্রদান করে বা কোনো বিবৃতি প্রদান করে, হ্যাঁ, সে যদি বলে যে তার এই বিবৃতি বা তার এই উক্তি কোনো গ্রন্থে আছে অথবা কোথাও লেখা আছে, হ্যাঁ, তাহলে যত বিরোধী পক্ষ যদি দাবি করে যে ওই লেখাটা হচ্ছে সে উপস্থাপন করা হোক, যতক্ষণ পর্যন্ত এটা উপস্থাপন করা হবে না ততক্ষণ পর্যন্ত তার এই বিবৃতি আদালতে গ্রহণযোগ্য হবে না। যেমন রুবেল যদি কয় যে এই লেখাটা কাজী শামসুর রহমানের বইতে আছে, আমি পড়ছিলাম, তা বিরুদ্ধ পক্ষ বলবে যে রুবেল, আপনি যেহেতু কাজী শামসুর রহমান স্যারের বইয়ের রেফারেন্স দিয়েছেন, আপনি ওই বইটা হাজির করেন, যে কোথায় লেখা আছে আমাকে দেখান। যতক্ষণ পর্যন্ত এই বিবৃতি, এই লেখা, মঞ্জুরি, চুক্তি মানে চিঠি উপস্থাপন না করবেন ততক্ষণ পর্যন্ত তার এই বিবৃতি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই সাক্ষ্য আইনের 144 ধারা। এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন প্রশ্ন হইতেছে খ কে আঘাত করেছে কিনা। ক সাক্ষ্য দেন যে ঘ কে এই কথা বলিতে তিনি শুনিয়াছেন, খ আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করে চিঠি লেখছে। কি লেখছে? চিঠি লেখছে। তাহলে আমি তার উপর প্রতিশোধ লইব, এই বিবৃতি প্রাসঙ্গিক, কারণ ক কর্তৃক খ কে আঘাতের অভিপ্রায় ওয়া হইতে প্রতীয়মান হয় উক্ত চিঠি সম্পর্কে আর কোনো সাক্ষ্য না দেয়া হইলেও বিবৃতি সাক্ষ্য এটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি হচ্ছে আপনার গণ্য হবে। এই উদাহরণটি ভেবে দেখবেন। 145 ধারায় বলতেছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। তোমাদের অনেকে ভুল ধারণা আছে
145 এবং 57 ধারার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে বন্ধুরা। 145 ধারাটা হচ্ছে শুধুমাত্র পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে আপনি জেরা করতে পারবেন, যেমন 161, ঠিক আছে কিনা, 161, 164 এইগুলো সম্পর্কে আপনি জেরা করতে পারবেন 145 ধারায়। তা যদি যে সকল বিবৃতি লিখিতভাবে দেওয়া হয়েছিল এই সকল বিবৃতি যদি আদালতে উপস্থিত হয়ে বিবৃতি দেওয়ার সাথে যদি মিল না থাকে, তাহলে এই বিবৃতি কি করবে, বৈপরত্য প্রদর্শন করবে, অর্থাৎ এটা আদালতে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ 145 ধারায় আপনাকে সেম এই কথাটাই বলতেছে। তাহলে একটা জিনিস আছে এখান থেকে তো আপনারা শিখলেন যে 145 ধারায় শুধুমাত্র পূর্বের লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। কাকে জেরা করা যাবে? সাক্ষীকে জেরা করা যাবে। কখন জেরা করা যাবে? মামলার বিচার কার্য করাকালীন সময়ে। আর এই 145 ধারায় কি বিবৃতি? লিখিত বিবৃতি। কখনকার? পূর্বের, ঠিক আছে কিনা। কে জেরা করবে? বিবাদী পক্ষ জেরা করতে পারবে। তাহলে পূর্বের বিবৃতির সাথে আদালতে উপস্থিত হওয়া বিবৃতি যদি মিল না থাকে তাহলে কি হবে? বৈপরত্য প্রদর্শন করবে। এই হচ্ছে সাক্ষ্য আইনের 145 ধারা। এখান থেকে পরীক্ষায় আসবে না, এগুলো সব বাদ। 146 ধারাটা আমরা দেখি বন্ধুরা। 146 ধারায় বলতেছে যখন সাক্ষীকে জেরা করা হয় তখন ইতিপূর্বে উল্লেখিত প্রশ্ন ছাড়াও এমন কিছু প্রশ্ন আপনার জিজ্ঞাসা করা যেতে পারে। অর্থাৎ একজন সাক্ষীকে যখন আপনি জেরা করবেন, তো ইতিপূর্বে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো ছাড়াও আপনি নিম্নলিখিত প্রশ্নগুলো সাক্ষীকে জেরা করার সময় আপনি করতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা আপনার কাজ করবে না। কি করা যাবে? তার সত্যবাদিতা পরীক্ষা করা যাবে, তার পরিচয় পদমর্যাদা জানা যাবে, তার চরিত্রের প্রতি আঘাত করে বা তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়। যদিও প্রশ্নের উত্তর দ্বারা তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত হইতে পারেন, অথবা তিনি দণ্ড লাভের জন্য সাব্যস্ত হতে পারে, কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে তার দণ্ড লাভের যোগ্য সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা 2022 সালের এটা সংশোধন করা হয়। তবে শর্ত থাকে যে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অপরাধের মামলায় উপধারা 3-এর অধীনে ভিকটিমের সাধারণ নৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। আরো শর্ত থাকে যে এই ধরনের প্রশ্ন কেবলমাত্র আদালত অনুমতি নিয়ে জিজ্ঞাসা করা যাবে যদি ন্যায় বিচারের স্বার্থে আদালত উপযুক্ত বলে মনে করে। মানে 146 ধারায় বলতেছে যে আপনি যে সাক্ষীকে জিজ্ঞাসা করবেন ভালো কথা, আপনি করেন। সাক্ষীকে জিজ্ঞাসা করার পূর্বে বা জেরা করার পূর্বে আপনি নিম্নলিখিত প্রশ্নগুলো করতে পারবেন। যেমন তার সত্যবাদিতা পরীক্ষা করতে পারবেন। কিরকম? একটা সাক্ষী জবানবন্দি দেওয়া হয়ে গেছে, আপনি বলে আপনি এটা তার কাছে থাকতে বুঝলেন, বললেন মিয়া আপনি যে এই মামলায় জবানবন্দি দিয়েছেন আপনি তো ঘটনাস্থলে ছিলেনই না, আপনি তো জানেন যে আপনি আমেরিকা ছিলেন, আমি জানি, আপনার প্রমাণ তো আছে, আপনি একটা ফাপড় মারলেন যে আপনি তো ঘটনাস্থলে ছিলেনই না, আপনি কেমনে জবানবন্দি আপনি দিলেন। অর্থাৎ তার সত্যবাদী আপনি পরীক্ষা করতেছেন যে আসলেই সে ঘটনাস্থলে ছিল কিনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর, তার পরিচয় পদমর্যাদা জানতে চাবেন, যে যে আপনি কি পুলিশ সুপার কুড়িগ্রাম, আপনি কি পুলিশ সুপার মাগুরা জেলা মহোদয়। হ্যাঁ, এটা তার সত্যবাদিতা পরীক্ষা করতেন যে তিনি একজন পুলিশ সুপার কিনা, তিনি একজন সাব ইন্সপেক্টর কিনা, বা তিনি একজন ডিসি কিনা, তিনি একজন সচিব কিনা। অর্থাৎ তার সত্য মানে পদমর্যাদা বা পরিচয় আপনি জানতে চাচ্ছেন, ঠিক আছে কিনা। এই যে একটা কথা আছে না যে বিসিএস ক্যাডার কি বলে না, মিথ্যা বলে না। তা আপনি যখন পরিচয় পদমর্যাদা জানবেন, জানার পরে তখন ওই সাক্ষী সম্পর্কে আদালতের সম্মুখ ধারণা হবে। মনে করেন একজন লোক, মনে করেন যে আপনার ছেঁচড়া চোর বা এলাকার মেম্বার, তার সাক্ষ্য এবং এলাকার একজন মানে সচিব হয়ে রিটায়ার্ডে আসছে তার সাক্ষ্য কিন্তু এক বিষয় না। আমি ক্লিয়ার, বুঝতে পারছেন? একজন লোক ছেঁচড়াচর ভ্যান চালায়, এ হয়েছে হত্যা মামলার সাক্ষী, তাহলে তার সাক্ষী আর একজন লোক মনে করে সচিব হয়ে রিটায়ার্ডে আসছে, বা একজন থানার ওসি রিটায়ার্ডে গেছে, বা একজন এসপি রিটায়ার্ডে বাড়ি গেছে, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। এই জন্যই সাক্ষ্য আইনের 146 ধারায় বলতেছে যে সাক্ষীর আপনি কি কি জানবেন। প্রথমেই হচ্ছে তার আপনি মানে সত্যবাদিতা পরীক্ষা করবেন যে আসলে সে আসল অরিজিনাল সাক্ষী সে কিনা। 2 নম্বর হচ্ছে তার পরিচয় পদমর্যাদা জানবেন, যে আসলে সে কোন কোয়ালিটির লোক, সে আসলে কোন কোয়ালিটির লোক, এই পরিচয় পদমর্যাদা আপনি জানবেন। 3 নম্বরে বলতেছে সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে কোনো আপনি প্রশ্ন করতে পারবেন। তবে যে সকল ধর্ষণের মামলায় সাক্ষীর চরিত্র থেকে আঘাত করে আপনি প্রশ্ন করতে আপনি পারবেন না, এবং যদি আদালত অনুমতি দেয় সাক্ষীর চরিত্রকে আঘাত করে আপনি প্রশ্ন করতে পারবেন। এই হলো সাক্ষ্য আইনের 146 ধারা। প্রশ্ন আসবে ক্যাম্বালা, প্রশ্ন আসবে হচ্ছে এম্বালা, যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে সাক্ষীকে জেরা করার পূর্বে আরো কি কি প্রশ্ন করা যায়। জেরা করার পূর্বে আপনি কি কি প্রশ্ন করতে পারেন, সাক্ষ্য আইনের 146 ধারা এই পয়েন্টগুলো লিখে ধুয়ে দিলেই হচ্ছে আপনার হয়ে যাবে। আমি বুঝাতে পারছি? না বুঝলে কিছু করার নাই, এই কথাই আপনাকে বলছে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা, তাহলে 146 ধারা ক্লিয়ার। এখান থেকে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলে নাই। চলে যাবে 147 ধারায়। বলতেছে যে উক্তরূপ কোন প্রশ্ন যদি এমন কোন বিষয় সম্পর্কিত হয়
যা সংশ্লিষ্ট মামলা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক, তবে সাক্ষ্য আইনের 132 ধারার বিধান হচ্ছে আপনার প্রযোজ্য। আমি আবার বলি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। বলতেছে যে সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করতে হবে, হ্যাঁ, বলতেছে উক্তরূপ কোনো প্রশ্ন যদি এমন কোনো বিষয় সম্পর্কিত হয় যা সংশ্লিষ্ট মামলা বা কার্যক্রমের সহিত প্রাসঙ্গিক, তবে সেই সম্পর্কে সাক্ষ্য আইনের 132 ধারার বিধান প্রযোজ্য হবে। তোমরা যদি খেয়াল করে দেখো যে সাক্ষ্য আইনের 132 ধারা কি পড়ছিলাম, সাক্ষ্য আইনের আমরা 132 ধারায় পড়ছিলাম যে একজন সাক্ষী ফৌজদারি মামলায় যখন সাক্ষ্য দিতে আসবে, সে আদালতের সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। ফৌজদারি অপরাধে দণ্ডিত হতে পারে, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, অথবা কোনো অপরাধে অভিযুক্ত হতে পারে। শুধুমাত্র এই অজুহাতে সাক্ষীকে কোনো উত্তর দান থেকে অব্যাহতি দেওয়া যাবে না। সাক্ষী সকল প্রশ্নের উত্তর অবশ্যই দিবে, তবে যদি সে মিথ্যা উত্তর দেয়, কেবলমাত্র তখনই দণ্ডবিধির 193 ধারা মোতাবেক মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা যাবে। সেম এই কথাটাই আপনাকে সাক্ষ্য আইনের 47 ধারায় বলতেছে। ওইখানে আছে সাক্ষীর জবানবন্দি বা সাক্ষ্যদানের ক্ষেত্রে বলতেছে, আর 147 ধারায় বলতে সাক্ষীকে জিরা করার সময়, মানে তুমি একজন সাক্ষীকে যখন জিরা করবা, তখন সাক্ষীর সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে। সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, দণ্ড হতে পারে, অথবা অন্য কোনো অপরাধে অভিযুক্ত হতে পারে। এই অজুহাতে জেরা করার সময় সাক্ষী কোনো প্রশ্নের দান থেকে মানে মানে চুপ থাকতে পারবে না, সে অবশ্যই সে উত্তর দেবে। কিন্তু এই উত্তরের জন্য তাকে ফৌজদারিতে অভিযুক্ত করা যাবে না, তবে সে মিথ্যা উত্তর দিলে জেরা করার সময় 132 ধারায় যেরকম বলতেছে যে 193 ধারায় অভিযুক্ত করা যাবে, ঠিক তেমনি 147 ধারায় বলতেছে সাক্ষীকে জেরা করার সময় যদি সে মিথ্যা উত্তর দেয়, এখানেও 193 ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা যাবে। এই হচ্ছে 132, 147। ক্লিয়ার? ক্লিয়ার না হলে আর কথা বলা যাবে না। সামনে 148, 149। 148 আপনাকে বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় আপনি কি প্রশ্ন করতে পারবেন, কি প্রশ্ন করতে পারবেন না। মানে 148 এবং 149 তোমাকে মনে রাখতে হবে যে 145 থেকেই মূলত জেরার অংশগুলো শুরু হয়েছে। তো এই 148 এবং 149 ধারায় বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় আপনি নিম্নলিখিত প্রশ্নগুলো হচ্ছে আপনি করতে পারবেন, ঠিক আছে কিনা। আর 149 ধারায় বলতেছে যে নিম্নের প্রশ্ন আপনি করতে পারবেন না। 148 ধারায় কি করেছে বন্ধুরা, আমরা যাই দেখি 148 ধারায় কি বলছে। 148 ধারায় এখানে বলছে যে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ সকল প্রশ্ন আপনি করতে পারবেন। এরপরে বলতেছে যে মামলার অন্তর্নিহিত তাৎপর্যকে প্রভাবিত করে এমন প্রশ্ন আপনি করতে পারবেন, অন্তর্নিহিতকে তাৎপর্যকে প্রভাবিত করে না এমন প্রশ্ন আপনি করতে পারবেন না। সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে দোষারোপ দোষারোপ এমন প্রশ্ন অসঙ্গতিপূর্ণ, করা যাবে না। বললো যে আপনি আদালতে আদালতে আপনি চুরি মামলা সাক্ষী দিতে গেছেন বা রাজনৈতিক একটা মামলা সাক্ষী দিতে গেছেন, জিজ্ঞেস করলো যে আপনার বিয়ে কয়টা, হ্যাঁ, এরকম প্রশ্ন বলা যাবে না। অর্থাৎ এই 148, 149 বলতেছে যে মামলার বিচার এবং প্রাসঙ্গিক বিষয়ের সাথে যে বিষয়টা সঙ্গতিপূর্ণ, তুমি সেই প্রশ্নগুলো তুমি করো, ঠিক আছে কিনা, সেই প্রশ্ন তুমি হচ্ছে করো। হ্যাঁ, অসঙ্গতি প্রশ্ন করা যাবে না। এ বলছে আদালত উপযুক্ত বোধ করলে প্রশ্ন উত্তর দিলে সাক্ষীর অস্বীকৃত অনুমান করতে পারবে যে সাক্ষীর উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে। অর্থাৎ আদালত এখানে বলতেছে যে উত্তর যদি না দেয়, তাহলে হচ্ছে আদালত ধরে নেবে বা অনুমান করে নেবে যে উত্তর দিলে তার এই বিবৃতি সাক্ষীর বিরুদ্ধে যাবে। 149 ধারায় বলতেছে প্রশ্ন জিজ্ঞাসাকারী যদি এইরূপ মনে করে যুক্তিসঙ্গত কারণ না থাকে, অন্তর্নিহিত দোষারোপ প্রতিষ্ঠিত হয়, আর যখন প্রশ্ন করা উচিত হবে না। অর্থাৎ 148 ধারায় বলতেছে একজন সাক্ষীকে কখন প্রশ্ন করা উচিত হবে না বা জেরা করার সময় কখন প্রশ্ন করা উচিত হবে না। বলতেছে যে যে সকল উত্তর দিলে সাক্ষীর বিরুদ্ধে যাবে, বা হচ্ছে আপনার সাক্ষী কোনো দোষারোপে অভিযুক্ত হতে পারে, বা সাক্ষী সম্পর্কে কোনো ধারণা আপনার নাই, সেক্ষেত্রে আপনি এই অসঙ্গতি প্রশ্নগুলো আপনি করতে পারবেন না। যেমন একজন ব্যক্তির সম্পর্কে আপনি জানেন না সে ডাকাত কিনা, তাহলে আন্দাজে আপনি হুদাই করতে পারবেন না যে ভাই আপনি কি ডাকাত কিনা, আপনি কি চোর কিনা, চুরির আগে আপনি সাজা খাটছেন, এরকম বলা যাবে না। সাক্ষীকে এ ধরনের প্রশ্ন আপনি বলতে পারবেন না। এই কথাটাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের 149 ধারায়। তাহলে 148 এবং 149 মধ্যে মূল ডিফারেন্সটা কি? 148 আপনাকে বলতেছে যে সাক্ষীকে জেরা করার সময় আপনি মানে কোন কোন বিষয় আপনি এক নম্বরে প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করবেন, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ আপনি প্রশ্ন করবেন, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ আপনি প্রশ্ন করবেন না, মানে বিচার্য বিষয়কে প্রভাবিত করে এমন বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। আর একটা বলতেছে যে সাক্ষী জেরা করার সময় যদি কোনো উত্তর না দেয়, আদালত ধরেই লইবে যে উত্তর দিলে এটা তার বিরুদ্ধে যেত, ঠিক আছে কিনা। এই হলো 148। 149 বলতেছে যে মামলার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের সাথে যায় না এমন কোন বিষয় আপনি সাক্ষীকে প্রশ্ন করতে পারবেন না, অর্থাৎ অসঙ্গতিপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, একজন ব্যক্তিকে আপনি তার কাছে জানেনই না, আপনি হুদাই তারে বলেন যে এই আপনি কি ডাকাত কিনা, এরকম প্রশ্ন আপনি সাক্ষীকে জেরা করার সময় করতে পারবেন না। আমি আবারও বলি, 145 থেকে এই যে 151, 52, 53 এই ধারাগুলোতে আপনাকে সাক্ষীকে জেরা করা প্রসঙ্গে আপনাকে এখানে আলোচনা করছে, ঠিক আছে কিনা। এবং সাক্ষ্য আইনের 148 ধারা একটা কথা বলে দিচ্ছে
যে সাক্ষীকে যখন বিরুদ্ধ পক্ষ জেরা করবে, আদালত এই সাক্ষীকেও সতর্ক করে দেবে এবং উকিলকেও সতর্ক করে দেবে যে সাক্ষী মশাই, আপনি সকল প্রশ্নের উত্তর দিতে কিন্তু বাধ্য না, এবং উকিলরাও বলবে যে আপনি কিন্তু বেফাঁস প্রশ্ন সাক্ষীকে করতে পারবেন না। এই হচ্ছে 148 এরকম সতর্ক। এখন মনে করেন যে কিছু ফাউল উকিল আছে না, যারা সাক্ষীকে উল্টোপাল্টা কোশ্চেন আপনাকে করে, ঠিক আছে কিনা? তো সাক্ষীকে যে উল্টোপাল্টা কোশ্চেন যে করবে, তার বিরুদ্ধেও কিন্তু আপনার আইনগত প্রতিকার রয়েছে। কি আইনগত প্রতিকার রয়েছে? এখানে আপনাকে বলতেছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কাউকে যখন প্রশ্ন করা হবে, বলতেছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কাউকে যখন প্রশ্ন করা হবে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই উকিলের বিরুদ্ধে আপনি বার কাউন্সিলে লিখিত অভিযোগ দিতে পারবেন। কোথায় অভিযোগ দেবেন? বার কাউন্সিলে। ক্লিয়ার? এবং আপনাকে বলতেছে যে এই উকিলের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগে হচ্ছে আপনি লিখিত একটা অভিযোগ দিতে পারবেন। এই হচ্ছে উকিলের বিরুদ্ধে আপনার আইনগত প্রতিকার। অর্থাৎ উকিল যদি বেশি বাড়াবাড়ি করে, উকিল যদি আপনাকে উল্টোপাল্টা প্রশ্ন করে, আপনাকে বেইজ্জতি করে, অর্থাৎ আদালতের এখতিয়ারের বাইরে যায় আপনাকে কোনো আজে বাজে কোনো কোশ্চেন করে, তখন এই উকিলের বিরুদ্ধে আইনগত প্রতিকার কয় ধারা? জোরে বলেন, জোরে বলেন, কত? কথা কয় না, কয় ধারা? আপনাকে বলতেছে যে আপনার 150 ধারায় আপনাকে উকিলের বিরুদ্ধে আইনগত প্রতিকারের কথা এখানে বলছে। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মান নাসিব। আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 151 152। বলতেছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করতে পারবেন, কখন করতে পারবেন না। 151তে বলতে অশ্লীল এবং কুৎসা। অশ্লীল হচ্ছে ইনডিসেন্ট, এবং কুৎসাজনক হচ্ছে স্ক্যান্ডেলিয়াস। স্ক্যান্ডেলিয়াস বলেন না, এই যে ফেসবুকে কত, ইউটিউবে লিঙ্ক ভাইরাল হয়ে যায়। এই অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন আপনি কখন করতে পারবেন সাক্ষীকে, কখন করতে পারবেন না, সেই বিধানের কথা বলতেছে 151 ধারায়। বলতেছে যে কোনো প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার সময় আদালত অবশ্যই উকিলকে বলে দেবে যে আপনি অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন আপনি করতে মানে মানে না করার জন্য হচ্ছে ইয়ে করবে, মানে মানে নিষিদ্ধ করতে পারবে, নিষিদ্ধ করতে পারেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, নিষিদ্ধ করতে পারেন এবং নিষিদ্ধ করবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে আমি আমি তোমাকে বললাম যে এই আহ, তোমার এখন মানে এই এখন প্রশ্ন না পড়লে ভালো হয়, এখন তোমার প্রশ্ন না পড়লে ভালো হয়। এর মানে কি? তোমাকে আমি অনুরোধ করছি যে ধরনের প্রশ্ন তুমি করো না, আর একটা বললাম যে তুমি এই ধরনের প্রশ্ন করবা না। তার মানে কি? একটা হচ্ছে আদেশ দিচ্ছে আর একটা হচ্ছে অনুরোধ করতেছে। তো 151 ধারায় আপনাকে সেম এই কথাই বলতেছে যে স্ক্যান্ডেলিয়াস এবং কুৎসাজনক, বলতেছে যে কুৎসাজনক এবং অশ্লীল প্রশ্ন আদালত মানে উকিলকে জিজ্ঞাসাবাদ না করার জন্য হচ্ছে আপনাকে নিষেধ করতে পারে। তবে যে সকল মামলার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় অশ্লীল এবং কুৎসাজনক, সেই সকল বিষয় হচ্ছে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নাই। যেমন ধর্ষণ মামলার ক্ষেত্রে আপনি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে কিনা? আর 152 ধারায় যেটা আপনাকে বলতেছে, অপমান এবং উত্ত্যক্তকর প্রশ্ন আপনি করতে পারবেন না। ডাইরেক্ট কোনো অপমান এবং উত্ত্যক্তকর প্রশ্ন করা যাবে না। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, অশ্লীল কুৎসাজনক অপমান উত্ত্যক্ত প্রশ্ন করার ব্যাপারে সাক্ষ্য আইনের বিধান কি? এখন তোমার মূল বই জানা না থাকলে কিন্তু পারবা না। তাহলে অশ্লীল কুৎসাজনকের ব্যাপার হচ্ছে 151, আর অপমান উত্ত্যক্ত বলতে হবে যে আপনি যেন সাক্ষী দিতে আইছেন, আপনি তো 10টা বিয়ে করছেন, আবার 10ম সাক্ষী দিতে কেমনে আইছেন আপনি? এই যে তাকে অপমান করে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না। উত্ত্যক্ত মানে কি? তাকে বিরক্ত করা, মানে একটা আজে বাজে টোন করা, এই ধরনের প্রশ্ন করে সাক্ষীকে আপনি অপমান করতে পারবেন না, ডাইরেক্ট নিষেধ করে দেবে। এই কথাই আপনাকে বলতেছে 152 ধারা। তাহলে 151তে কি বলছে? 151 বলছে অশ্লীল উৎসাহজনক প্রশ্ন করা যাবে না। 153তে বলতেছে অপমান এবং উদ্দেশ্যমূলক প্রশ্ন আদালত করতেন ডাইরেক্ট নিষেধ করে দেবে, এটা করা যাবে না। হ্যাঁ, এই এই হলো মূল বিষয়। এখন চলে যাবে 153 ধারা। 153 ধারা কি বলছে? বলতেছে সত্যবাদিতা পরীক্ষা করার প্রশ্ন করা হইলে উহার উত্তরে বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। অর্থাৎ কোন সাক্ষীকে যখন এইরূপ কোন প্রশ্ন করা হইতেছে যাহা উক্ত সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করিবার জন্য তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক, এবং সাক্ষী যখন সেই প্রশ্নের উত্তর দিয়েছে তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই কোনো সাক্ষ্য দেওয়া চলবে না, কিন্তু তিনি যদি মিথ্যা উত্তর দেওয়া থাকে তবে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা যাবে। অর্থাৎ 153 ধারায় বলতেছে যে মামলার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের সাথে যায় না এমন কোন প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি যদি সেটার উত্তর দেন, তাহলে আপনি যদি মিথ্যা উত্তরও দিয়ে থাকেন, নতুন কোন সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা কি করা যাবে না,
আপনার প্রমাণ করা যাবে না আপনি মিথ্যা উত্তর দিচ্ছেন। কিন্তু মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে যদি আপনি মিথ্যা উত্তর দেন, নতুন সাক্ষ্য দ্বারা আপনার প্রমাণ করা যাবে যে আপনি মিথ্যা উত্তর দিচ্ছেন। যেমন আপনি ধর্ষণ মামলায় সাক্ষী দিতে গেছেন, আপনারা জিজ্ঞেস করলো যে ভাই আপনার কি চুরি করার জন্য কি আপনার পুলিশের চাকরি চলে গেছিল নাকি, তো এই ধরনের যদি বলেন আমার যায়নি, তাহলে এই ধরনের প্রশ্ন নতুন সাক্ষ্য দ্বারা প্রমাণ করার দরকার নেই, তার চাকরি চলে গেছিল। কিন্তু যদি আপনার যে মামলার বিচার কার্যক্রমে সে গেছে, এই মামলার বিচার কার্যক্রমে সে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, যে যদি বলে যে আমি ঘটনাস্থলে ছিলাম, ও যদি বলে যে না, আমি ছিলাম না, তাহলে সে যে ছিল না এই বিষয়টা বিরুদ্ধ পক্ষ কিন্তু প্রমাণ করতে পারবে যদি সে মিথ্যা উত্তর দিয়ে থাকে। এই কথাই বলতেছে যে চরিত্র সম্পর্কে বা মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় তো যাচ্ছে না এমন কোন বিষয় সম্পর্কে সাক্ষী যদি উত্তর দেয়, সেটা যদি মিথ্যা উত্তরও দেয়, নতুন সাক্ষ্য দ্বারা সেটা প্রমাণ করার কোনো সুযোগ নাই, দরকার নাই সেটা। ঠিক আছে কিনা? যদি কয় যে তোমার চাকরি চলে গেছিল, না আমার চাকরি যায়নি, তাহলে প্রমাণ করার দরকার নাই চাকরি গেছিল কিনা। ঠিক আছে কিনা? কিন্তু যে বিষয়ের বিচার হইতেছে সেই বিষয়ে যদি কোনো সাক্ষী মিথ্যা উত্তর দেয়, তাহলে নতুন সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা হচ্ছে আপনার বিচার করা যাবে। একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বিয়ে কটা, একজনকে 4টি বিয়ে, এটা কিন্তু মামলার বিচার্য বিষয় না। কিন্তু সে যদি বলে যে না আমার একটাই বিয়ে, তাহলে তার এটা প্রমাণ করার দরকার নাই যে তার কয়টা বিয়ে। এই কথা হচ্ছে 153 ধারায় বলতেছে। 154 ধারা খুবই গুরুত্বপূর্ণ। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী, এটা রিটেনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী এখানে বলতেছে যে এই বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষীর কথা এখানে বলতেছে যে আপনার এই যে পক্ষ সাক্ষীকে আহ্বান করে বা যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করে, সাক্ষী যদি ওই পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তখন তাকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলা হয়ে থাকে। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী আহ্বানকারীর বিপক্ষে সাক্ষ্য দেবে এমন কোনো কথা না। বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী হচ্ছে এমন সাক্ষী যে সাক্ষী বাদী বিবাদী কারো পক্ষে সাক্ষ্য দেয় না। হ্যাঁ, সে তার ইচ্ছা মতো তার কথাবার্তা গুলো মানে বলতে পারে, অথবা বাদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। হ্যাঁ, অর্থাৎ সে তার ইচ্ছা মতো সে তার বক্তব্য উপস্থাপন করে। ঠিক আছে কিনা? মন গড়া কথা সে বলতে পারে। এটা হচ্ছে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী। একজন সাক্ষী যখন বৈরী সাক্ষ্য দেবে বা শত্রু সাক্ষ্য হবে, তখন আদালতের অনুমতি নিয়ে বাদী বিবাদী উভয় পক্ষই কিন্তু এ ধরনের সাক্ষীকে আপনার জেরা করতে পারে। এবং বৈরী ঘোষণা করবে কে? বৈরী ঘোষণা করবে 154 ধারায় বলতেছে আদালত। বৈরী ঘোষণা করবে হচ্ছে আপনার আদালত। এই হচ্ছে মূল বিষয়। 1 মিনিট ব্রেক, 20 সেকেন্ড ব্রেক, আসতেছি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আমি একটু ব্যস্ত, আমি একটা ফোন ব্যাক দিই 1 ঘন্টা পরে ভাই। আর আমি ফোন দেবেন নাকি ভাই? হ্যাঁ, কি আছে তো? ঠিক আছে, ঠিক আছে। আমার না না না। কবিতা আমার কথা বলো না। আচ্ছা, এই শুরু। হ্যাঁ, চলে আসছি। তাহলে শত্রু সাক্ষী এবং হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শত্রু সাক্ষী এবং হচ্ছে বৈরী সাক্ষী, কথা ক্লিয়ার কিনা? শত্রু সাক্ষী এবং বৈরী সাক্ষী এটা হচ্ছে আপনার একই বিষয়। এবং এখান থেকে রিটেনে আপনার প্রশ্ন আসতে পারে যে শত্রু সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য লেখো, বা বৈরী সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য। তখন আপনি কিভাবে লিখবেন? আপনি লিখবেন যে রাজ সাক্ষীর ইংরেজি হচ্ছে অ্যাপ্রোবার, বৈরী সাক্ষীর ইংরেজি হচ্ছে হোস্টাইল এভিডেন্স। ঠিক আছে কিনা? রাজ সাক্ষী ফৌজদারি কার্যবিধি 337, 338, 339। বৈরী সাক্ষী সাক্ষ্য আইনের 154। রাজ সাক্ষী নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের কে জড়িয়ে আদালতে সত্য এবং পূর্ণাঙ্গ সাক্ষ্য প্রদান করে। বৈরী সাক্ষী নিজের অপরাধের কথা মানে কোনো কথা বলে না। বৈরী সাক্ষী হচ্ছে মামলার বিষয়বস্তু সম্পর্কে সে তার ইচ্ছা মতো বিবৃতি মানে বাদী বিবাদী কারো পক্ষে বক্তব্য না দিয়ে সে তার ইচ্ছা মতো মানে বক্তব্য উপস্থাপন করে। হ্যাঁ, রাজ সাক্ষী কোনো শত্রু সাক্ষী না।
কিন্তু বৈরী সাক্ষী হচ্ছে আপনার শত্রু সাক্ষী। হ্যাঁ, রাজসাক্ষী আসামিদের মধ্য থেকে নির্বাচন করা হয়, বৈরী সাক্ষী আসামিদের মধ্য থেকে আপনার নির্বাচন করা হয় না। রাজসাক্ষী মিথ্যা উত্তর দিলে বা সত্য গোপন করলে আইনে তার শাস্তির বিধান আছে, বৈরী সাক্ষীর কোনো মানে শাস্তির বিধান আছে নাই। রাজসাক্ষীর ইংরেজি হচ্ছে আপনার অ্যাপ্রোভার বা টেন্ডার অফ পার্ডন, অ্যাপ্রোভাল লিখবেন। এবং বৈরী সাক্ষীর ইংরেজি হচ্ছে হোস্টেইল অফ হোস্টেইল এভিডেন্স। আচ্ছা, রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য বেশি, বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য হচ্ছে আপনার কম। রাজসাক্ষী আপনার মামলায় সংশ্লিষ্ট অপরাধী হতে পারে, আর বৈরী সাক্ষী হচ্ছে মানে যে কোনো ব্যক্তি বৈরী সাক্ষী আপনার হতে পারে, সে কোনো আসামি হয় না। তো কতগুলো পার্থক্য করলাম। এখন আপনি আপনার মতো চার পাঁচটা যা পাঁচ ছয়টা তারপরে লিখবেন, অনেকগুলো শুনেন, আপনাকে জানতে হবে অনেক, তখন আপনি ইচ্ছা মতো শর্ট করতে পারবেন, সমস্যা নেই। আমি বুঝতে পারছি? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো। আচ্ছা, চলে যাবো সাক্ষ্যবানের 155 ধারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে কোনো এক পার্টি আমরা এই ধারা থেকে প্রশ্ন আমরা পেতেই পারি। এই ধারা থেকে আমরা যে কোনো এক পার্টি প্রশ্ন পেতেই পারি। অর্থাৎ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন। অভিশংসন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজড করা, বাদ দিয়ে দেয়া, খারিজ করে দেয়া। অর্থাৎ একজন সাক্ষীকে কখন অভিশংসন করা যায়, বা অর্থাৎ একজন সাক্ষীর গ্রহণযোগ্যতা কখন বাদ দিয়ে দেওয়া যায় বা নষ্ট করে দেওয়া যায়, নিষিদ্ধ করে দেওয়া যায়, সেই কথাই আপনাকে বলতেছে যে আপনার সাক্ষ্য আইনের 155 ধারা। 155 ধারা বলতেছে একজন সাক্ষীকে কখন অভিশংসন করা যায়, সাক্ষীর গ্রহণযোগ্যতা হ্রাস করা যায়, সাক্ষীকে বাদ দিয়ে দেওয়া যায়, সাক্ষীকে মানে সাক্ষীর মানে রিডিউস করে দেওয়া যায়। এই কথাটা আপনাকে বলছে সাক্ষ্য আইনের 155 ধারা বলতেছে যে একজন সাক্ষী সে যে বিশ্বাসের অযোগ্য সেটা প্রমাণ করে হচ্ছে আপনি সাক্ষীর অভিশংসন করতে পারবেন। কিরকম? মনে করেন আপনি প্রমাণ করতে পারেন, স্যার এ তো ফরিদপুরের সাক্ষী, তো এক প্লেট বিরিয়ানি দিলেই সাক্ষী দিতে চলে আসে, ইতিপূর্বে অনেক মিথ্যা সাক্ষী এর আগেও অনেকের নামে দিয়েছে। এরকম যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে, সেক্ষেত্রে আপনি এক নম্বরে সে বিশ্বাসের যে অযোগ্য সেটা হচ্ছে আপনি আদালতে প্রমাণ সাক্ষীর অভিশংসন করতে পারবেন। 2 নম্বরে আপনাকে বলতেছে সাক্ষী ঘুষের বিনিময়ে সাক্ষ্য দিছে বা ঘুষের বিনিময়ে সাক্ষ্য দেওয়ার জন্য সম্মত হয়েছে। হ্যাঁ, এটা প্রমাণ করে হচ্ছে আপনি সাক্ষীর অভিশংসন করতে পারবেন। তাহলে একে হচ্ছে সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য এটা প্রমাণ করে, 2 নম্বর হচ্ছে সাক্ষী ঘুষের বিনিময়ে সাক্ষ্য দিতে সম্মত হয়েছে এটা প্রমাণ করে, 3 নম্বর হচ্ছে সাক্ষীর পূর্বের বিবৃতির সাথে পরের বিবৃতি যদি মিল না থাকে এটা প্রমাণ করেও সাক্ষীর অভিশংসন হচ্ছে আপনার করতে পারবেন। ঠিক আছে কিনা? পূর্ব বিবৃতি মানে কি? সাক্ষী 161 পুলিশের কাছে একরকম দেশে, আবার আদালতে যায় আর আর এক রকম বিবৃতি দিছে। ঠিক আছে কিনা? তাহলে এটাও কিন্তু সাক্ষীর অভিশংসনের একটা বদল। অর্থাৎ সাক্ষী যে পূর্বে যে বিবৃতিটা দিছিল তার বিবৃতির সাথে আদালতে উপস্থিত বিবৃতির কোনো মিল নাই, তাহলে এভাবেও সাক্ষীর অভিশংসন করা যায়। আর 4 নম্বরে যেটা বলছে, 4 নম্বরটা এখানে আপনাকে বলতেছে যে 4 নম্বরে যে যে বিষয়টা এখানে বলছে, এখানে বলতেছে যে এই মানে এটা 4 নম্বর ধারাটা বিলুপ্ত হয়ে গেছে। তো ব্যাখ্যা বলতেছে একজন সাক্ষী যদি অপর কোনো সাক্ষীকে বিশ্বাসযোগ্য ঘোষণা করতে করে, তবে জবানবন্দির সময় তিনি তার অনুরূপ বিশ্বাসের কারণ নাও দিতে পারে, তবে জেরা করার সময় উক্ত কারণ জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসার উত্তরে তিনি যা বলবে তার প্রতিবাদ করা যায় না। উত্তরে তিনি যদি মিথ্যা কথা বলে তা পরবর্তীকালে তার মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাবে। ঠিক আছে কিনা? 4 নম্বরটা বেসিক্যালি এখন 4 নম্বরে এখন কোনো কাজ নাই। তবে 4 নম্বরে বলতেছে সাক্ষী যে দুশ্চরিত্রা, এইটা কিন্তু মানে সাক্ষীকে অভিশংসন করা যাবে না। আগে এটা ছিল, 22 সংশোধন এটা বাদ দিয়ে দিয়েছে। এটা আমরা একটা ব্যাখ্যার মধ্যে লিখে দেবো, 3টা দিলেই হবে, এই 3টা দিলেই হবে। 1 নম্বরে সাক্ষী বিশ্বাসের অযোগ্য এটা প্রমাণ করে, 2 নম্বর হচ্ছে সাক্ষী ঘুষের বিনিময়ে সাক্ষ্য দিচ্ছে এটা প্রমাণ করে, 3 নম্বর হচ্ছে সাক্ষীর পূর্বের বিবৃতির সাথে পরের বিবৃতির মিল না থাকলে এটা প্রমাণ করে। আশা করি ফরিদপুরের কথাগুলো হৃদয় লাগে নাকি? ফরিদপুর তো আমারও হৃদয় লাগে, ফরিদপুর তো আমার আমার পাশের ডিস্ট্রিক্ট, এটা বলা যাবে না, তাই না? তো আশা করি হচ্ছে এই 155 ধারা তোমাদের যদি কারো মুখস্থ না থেকে থাকে, আমি মনে করবো ঠাড়া মুখস্থ করতে হবে। যে সাক্ষীর অভিশংসনের পদ্ধতি কি, একজন সাক্ষীকে কিভাবে বিশ্বাসযোগ্যতা হ্রাস করা যায় লেখো, এটা এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই সাইডে হয়তো পেতে পারি, প্রশ্নটা আসবেই। এবং ওই যে 4 নম্বরে যে পয়েন্টটা বলছে যে সাক্ষী যে দুশ্চরিত্রা, এইটা এই অপবাদ দিয়ে সাক্ষীর অভিশংসন এখন আর করা যাবে না। ঠিক আছে কিনা? হ্যাঁ, আগে করা যেত কিন্তু এখন আর এটা করা যাবে না, এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। আচ্ছা, তাহলে আমার কথা তাহলে 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলতেছে যে সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য এটা প্রমাণ করে। 2 নম্বর আছে সাক্ষী ঘুষের বিনিময়ে সাক্ষ্য দিয়েছে এটা প্রমাণ করে। 3 নম্বরে আপনাকে বলতেছে যে হচ্ছে যে সাক্ষীর পূর্ব বিবৃতির সাথে পরের বিবৃতির মিল না থাকলে এটা প্রমাণ করে। এই
এই কটার মাধ্যমে বা এইভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতার আপনি অভিশংসন করতে পারবেন। আমি ক্লিয়ার? ক্লিয়ার না হলে কিছু করার নাই, সামনে যেতে হবে, না বুঝলে কিছু করার নেই। 155 ধারা আসবে, আসবে, আসবে। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো, 155 ধারা 3 4 5 বার আসছে প্রশ্ন এটা। কফি খাই, কফি। বুঝছেন নি? সবার চেহারা কি একটু কালো কালো হয়েছে, তাই না? ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ পরীক্ষা পরে আবার, কি কন? এই আজকে মাসের 7 তারিখ, তাহলে সামনে মাসে এই 7 তারিখে পরীক্ষা শেষ, হ্যাঁ? আর কি কন আলামিন ভাই? 7 তারিখে পরীক্ষা শেষ, তার মানে কি আর 1 মাস আছে হাতে, একবারে হাতে ধরা। কফি খেলে একটু মানে এনার্জি লাগে শরীরে, বুঝছেন? কথা তো আসলে কম বলা হয় না, অনেক কথা বলা, অনেক কাজ করা হয়, এনার্জি দরকার আছে। সবাই বেশি বেশি আমরা ইস্তেগফার পড়বো এবং পরীক্ষার হলে ব্রেনটা ঠান্ডা রাখবো। আজকে সারা রাত আপনারা কার্যবিধির প্রশ্ন রিভিশন দেবেন, ঠিক আছে? আর আমি ওসির একটা সাজেশন তৈরি করতেছি শুধুমাত্র গরিবদের জন্য, বড় লোকদের জন্য না। আমি মনে হয় 10টা 15টা করে প্রশ্ন দেব, একটু দেব, ওইগুলো আপনার একটু দেখবেন, ঠিক আছে কিনা? বাট আসবে কিনা ওটা বলা যাবে না, কিন্তু পড়বেন, তারা গরিব তাদের জন্য। আজকে 8 তারিখ, তো 10 11 তারিখের মধ্যে একবার হাতে দিয়ে দেবো, জানবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 156 ধারায়। প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন, এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন যে কোনো বিষয় আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক। কিরকম? ওই যে সমর্থনমূলক সাক্ষ্য যখন পরীক্ষায় প্রশ্ন আসে, তখন এই 156 ধারা দিয়ে আপনাকে লিখতে হবে। মনে করেন নাহিদের বাড়ি ডাকাতির পূর্বে ডাকাতরা ঝোপের আড়ালে বসে সিগারেট খাইছে বা মদ্যপান করছে। তাহলে এই যে যে ডাকাতির বিষয়ের সাথে এই মদ্যপানের কিন্তু কোনো মানে জড়িত কোনো মানে বিষয় না, এটা কিন্তু বিচারের বিষয় না। ডাকাতি হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়, কিন্তু ডাকাতি করার পূর্বে ডাকাতরা যে এখানে বসে মদ্যপান করছে, বিড়ি বিড়ি সিগারেট খাইছে, হ্যাঁ, কোরোবোরেটিভ কোরোবোরেটিভ এভিডেন্স হিসেবে, এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে এই 156 ধারায় এই ডাকাত, মদ্যপান, মদের বোতল, এই সবই আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এই হচ্ছে 156 ধারা। প্রশ্ন আসতে পারে যে সমর্থনমূলক সাক্ষ্য কি? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন বিষয় আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনে ব্যাখ্যা করো। ধারা দেবা কি? ধারা দেবা 9 ধারা, ধারা দেবা 6 ধারা, ধারা দেবা 8 ধারা, 7 ধারা, এই 156 ধারা, 57 ধারা। এইগুলো ধারাগুলো দিলেই হয়ে যায়, পেশায় গুছায় যা পারো লিখে দেবা, উত্তর ক্লিয়ার, ঠিক আছে? শোনেন, আমি একটা এই ক্লাস শেষে আমি একটা থিওরি শিখাবো, এই থিওরিটা সবাই শুনবেন। সাক্ষ্য আইনের প্রশ্ন আমার মনে হয় লেখা একেবারেই সহজ, যদি আপনার থিওরিটা মনে থাকে যে কোন জায়গাতে প্রশ্নটা আইছে। একেবারে শিওর এই প্রশ্নটা আমি শিখেছি, আমি ওয়েট করেন। 157 ধারায় বলতেছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পূর্ববর্তী সাক্ষ্য সমর্থনের পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। অর্থাৎ একজন সাক্ষী পূর্বে যদি কোনো বিবৃতি দিয়ে থাকে, অর্থাৎ মৌখিক হোক বা লিখিত হোক, সেই বিবৃতির সাথে যদি পরবর্তী উপস্থিত হয়ে দেওয়া বিবৃতির মিল থাকে, তাহলে এটা হচ্ছে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য। মনে করো পুলিশের কাছে একটা বিবৃতি মৌখিক হয়েছিল যে অমুক অমুকের মারছিল, এই এই সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসে সে একই কথা বলতেছে, তাহলে এটাও আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? পূর্বে একটা লিখিত দিছিল, এই এই অমুক অমুকরে মারছে, তাহলে এই আদালতে উপস্থিত হয়ে সে একই কথাই বলতেছে, তাহলে এটাও সাক্ষ্য আইনের 157 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। তাহলে 156, 157, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সমর্থনমূলক সাক্ষ্যর ক্ষেত্রে এই দুটো ধারা আমরা ব্যবহার করবো। 158 ধারা খুবই গুরুত্বপূর্ণ। ধারা বলতেছে প্রমাণিত যেই সমস্ত বিবৃতি 32 এবং 33 ধারা অনুসারে প্রাসঙ্গিক সেইগুলো সম্পর্কে সেই সমস্ত বিষয় প্রমাণ করা যাইতে পারে। ভালো করে বুঝেন। অর্থাৎ সাক্ষ্য আইনের 32 33 ধারা আমরা কি পড়ছি? পূর্বের বিবৃতি কখন কিভাবে প্রাসঙ্গিক। পূর্বের বিবৃতি 32 ধারায় 4টি ক্ষেত্রে, 33 ধারায় 5টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষী মারা গেলে, সাক্ষ্যদানে অক্ষম হয়ে গেলে, নিখোঁজ হয়ে গেলে, তারপরে খুঁজে না পাওয়া গেলে, এরপরে আছে বা হাজির করার সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হলে, আর একটা আছে বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে লুকায় রাখলে। হ্যাঁ,
এই 5টি ক্ষেত্রে 32-33-এ পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। তো মনে করো আমি মৃত্যুর আগে কয়ে গেলাম যে আমার মৃত্যুর জন্য রুবেল দায়ী, আমি আমার মৃত্যুর জন্য হচ্ছে রুবেল বা হচ্ছে আপনার জব্বার দায়ী, ঠিক আছে কিনা? কার কাছে কয়ে গেছি? এটা আমি বলে গেছি হচ্ছে রুবেলের কাছে বলে গেছি, কয়ে তো আমি মরে গেছি। তাহলে আমার এই বিবৃতি প্রাসঙ্গিক কয় ধারায়? জোরে বলেন। 32 এবং 33-এ আমার এই বিবৃতি কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু এটি খালি কয়ে গেলেই তো হবে না, এটা প্রমাণ করতে হবে। তো এই 158 ধারায় এসে বলতেছে যে যে সকল লোকের বিবৃতি 32 এবং 33 ধারায় প্রাসঙ্গিক বলা হয়েছে, ভালো কথা, এটা বলছে ঠিক আছে। কিন্তু এই সকল বিবৃতি যে আদালতে প্রমাণ করবে, অর্থাৎ ওই সাক্ষ্যায়নের 104 ধারায় আমরা পড়ছি না যে একটা নির্দিষ্ট সাক্ষ্যকে আদালতের গ্রহণযোগ্য করার জন্য যে ব্যক্তি দাবি করবে ওই বিষয়টা ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে। তাহলে আমার মৃত্যুকালীন জবানবন্দি প্রমাণ করার দায়িত্ব কার? রুবেলের। রুবেলের কাছে আমি কয়ে গেছি যে আমার মৃত্যুর জন্য অমুক দায়ী রুবেল, তাহলে রুবেল আদালতে এটা প্রমাণ করবে, কয় ধারা প্রমাণ করবে? 104 ধারায় এটা প্রমাণ করবে। আর 158 ধারায় এসে বলতিছে বিরুদ্ধ পক্ষ, অর্থাৎ আমি যে কয়ে গেলাম যে আমার মৃত্যুর জন্য জব্বার নামক ব্যক্তি দায়ী, ঠিক আছে না? তাহলে আমি বাঁচিয়ে থাকলি আমাকে যেরকম বিরুদ্ধ পক্ষ জেরা করতে পারতো, ভালো করে বুঝেন, আমি বাঁচিয়ে থাকলি বিরুদ্ধ পক্ষ যেমন আমাকে জেরা করতে পারতো, বলতে পারতো যে না আপনাকে তো আমি আঘাত করিনি, আপনি কেমন বলা পারছেন আমি জানি না, আপনাকে আমি কোন সময় মারলাম, আমি তো বাড়ি ছিলাম না, আমি তো বাড়ি ছিলাম, আপনি আমাকে হত্যার দায় আমাকে কেন বলতেছেন? কথা কি বুঝছেন? তো বিরুদ্ধ পক্ষ আমাকে যেরকম জেরা করতে পারতো। তো আমার এই মৃত্যুকালীন জবানবন্দিটা আদালতে রুবেল প্রমাণ করতে গেছে, একজন ডাক্তার প্রমাণ করতে গেছে, একজন ম্যাজিস্ট্রেট প্রমাণ করতে গেছে, একজন পুলিশ প্রমাণ করতে গেছে। তাহলে আমাকে যেরকম জেরা করতে পারতো, যে আমার হয়ে আমার সাক্ষ্যটা আদালতে উপস্থাপন করতে গেছে, হ্যাঁ, তাকেও বিরুদ্ধ পক্ষ জেরা করতে পারবে। এই 158 ধারা এই কথাই বলছে। বুঝছেন? না বুঝলে কিছু করার নাই, আর কবন 158 চলে গেছে, শেষ। তাহলে 158 থেকে প্রশ্ন কিন্তু আপনার এভাবে আসতে পারে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে মৃত্যুকালীন জবানবন্দি যে ব্যক্তি প্রমাণ করতে যায় সে ব্যক্তিকে বিরুদ্ধ পক্ষের কোনো অধিকার আছে কিনা বা জেরা করতে পারে কিনা ব্যাখ্যা করো। তাহলে এই 158 ধারা থেকেই পদোন্নতি পরীক্ষা আমাদের এইভাবে প্রশ্ন হবে। ঠিক আছে? 159, 60, 61 স্মৃতি পুনর্জীবিতকরণ। স্মৃতি, টাকা দেওনি কিটা কিটা কও, আতস করো, কিটা কিটা দেও না এটা আমি জানি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় ক্লাস শেষে দিয়ে দেবেন সবাই। আমি বারবার বলছি এটা শেষ মাস, শ্রাবণ মাসে আর চাওয়া হবে না টাকা, ঠিক আছে? সবাই দিয়ে দেবেন টাকা, এটা আমার বিশ্বাস। এখন যদি 10 মাস এখনো হচ্ছে আপনার সময় আছে, 10 তারিখ, আজকে হলো কালকে 8 তারিখ, দিয়ে দেবেন সবাই, ঠিক আছে? ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এটা আপনারা বুঝেন। তারপরেও অনেকে ফাঁকি লোক থাকেই একটু, তবে মাস্টারকে ফাঁকি দেওয়া ঠিক না। ক্লিয়ার? আমি তো মাস্টার না, আমি তোদের বন্ধুর মতোই নাকি, কেউ ফাঁকি দেবেন না, আমি আশা করি সবাই। এবং আমি কথা দিছি যে আমি কাউকে রিমুভ করতে চাচ্ছি না এই মাসে, বিশেষ করে যেহেতু শেষ মাস, সবাই ভালো করে পরীক্ষা দেখ, অ্যাটলিস্ট আমার জন্য দোয়া তো করবেন আপনারা, ঠিক আছে? টাকা না দেয়া লোক এখনো ক্লাসে অনেক আছে, তবে আমি যেহেতু সহজ সরল, আমার সাথে ফাঁকি দিয়ে আপনাদের ঠিক হবে না। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 158 ধারা আমরা এখানে বুঝতে পারছেন, 158 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। আচ্ছা, 159, 60, 61 এই তিনটা ধারায়, এই তিনটা ধারায় আপনাকে আলোচনা করছে, আপনাকে বলতেছে যে এই স্মৃতি পুনর্জীবিতকরণ কাকে বলে। স্মৃতি পুনর্জীবিতকরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি তার লেখনী দ্বারা, তার নিজের লেখনী অথবা অন্য কোনো ব্যক্তির লেখনী দ্বারা তার স্মৃতিকে পুনর্জীবিত করতে চায়, অথবা তার স্মৃতিকে রিফ্রেশিং করতে চায়, অথবা তার পূর্বের কোনো লেখাকে মেমোরাইজ করতে চাচ্ছে বা মানে মনে করতে চাচ্ছে, এই বিষয়টাকে আপনাকে স্মৃতি পুনর্জীবিতকরণ বলা হয়। যেমন একজন পুলিশ অফিসার, সে তার জিডি, সিডি, ভিসিএনবি, এফআইআর রেজিস্টার দেখে সে তার স্মৃতি পুনর্জীবিতকরণ করতে আপনার পারে, ঠিক আছে কিনা? এরপরে এরপরে আপনাকে বলতেছে যে আপনার এই একজন ডাক্তার তার পূর্বের নিবন্ধনাদি, একটা প্রেসক্রিপশন দেখে, তার পূর্বের ওই যে রোগের প্রত্যয়ন দেখে, ময়নাতদন্ত রিপোর্ট দেখে, সিভিল সার্জন তার প্রস্তুতকৃত রিপোর্ট দেখে কি করতে পারে? সে কিন্তু তার স্মৃতি পুনর্জীবিতকরণ সে কিন্তু করতে পারে। ক্লিয়ার? সে কিন্তু তার স্মৃতি পুনর্জীবিতকরণ সে কিন্তু করতে পারে। তো এই স্মৃতি পুনর্জীবিতকরণের কথা বলতেছে সাক্ষ্য আইনের 159 দ্বারা। স্মৃতি পুনর্জীবিতকরণ কাকে বলে? তারা কি দেবেন? 159, 160। এবং সে যে দেখতে পারলো ভালো আছে, ইটস ওকে। আর এই বিষয়টা দেখে 160 ধারায় সে আদালতে সাক্ষ্যও দিতে পারবে। যেমন তোমরা যে অনেকে কোর্টে গেছো জানো, এটা আমিও গেছি একবার। যেমন মনে করো তুমি মাদক মামলা সাক্ষী সাক্ষী দেওয়ার আগে
তোমার ডকেট ধরায় দেয়, ডকেট পড়ো, ঠিক আছে কিনা, ডকেট পড়ো, এই পড়ে পড়ে তোমাকে স্বাক্ষর, এই তাহলে এই যে তুমি স্মৃতি মেমোরাইজিং করতেছো, এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক, এবং 159 স্মৃতি পুনর্জীবিত করার কথা বলতেছে, এবং এই নিবন্ধবন্ধনে দেখে আদালতে হচ্ছে আপনার সাক্ষ্য আপনি দিতে পারবেন। আর আচ্ছা, বলতেছে যে লিখনের মধ্যে তথ্য সঠিকভাবে লেখা থাকলে, উহা মনে না থাকলেও অদৃষ্টে তিনি সাক্ষ্য দিতে হচ্ছে আপনি পারবেন, ঠিক আছে কিনা। এবং সাক্ষী যদি নিশ্চিত থাকে যে এই বিষয়টা তিনি দেখেছেন, লিখেছিলেন, বা এই বিষয়টা তিনি অবগত আছেন, এই বিষয়টা হচ্ছে তিনি সাক্ষ্য দিতে পারবেন। এই হচ্ছে 160 ধারা। 161 ধারা কি বলতেছে? স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে কোন লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার কি? রিটেনে প্রশ্ন আসতে পারে যে স্মৃতি পুনর্জীবিতকরণ সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার কি, ব্যাখ্যা করো। তো ভাইয়েরা, বিরুদ্ধ পক্ষের অধিকার আছে 161 ধারায়। এখানে বলতেছে এই যে যে আমি কেস ডায়েরি দেখে মামলা তদন্তকারী কর্মকর্তা আমি সিডি দেখতেছি, আমি আমার স্মৃতি পুনর্জীবিতকরণ করতেছি, তাহলে আমি যেহেতু দেখে সাক্ষ্য দিচ্ছি, বিরুদ্ধ পক্ষ কিন্তু আমার এই দলিল দেখতে পারবে, অথবা আমি কি দেখে সাক্ষ্য দিচ্ছি এটাও কিন্তু বিরুদ্ধ পক্ষ অর্থাৎ আসামি পক্ষ সে কিন্তু দলিল দেখতে পারবে। আমরা কিন্তু দেখছি যে পিআরবি 68 বিধিতে বলতেছে যে আসামি পক্ষ কেস ডায়েরি দেখতে পারে না। পড়ছি না এটা ভাইরা আমার, পড়ছি কিনা? কিন্তু 61 দ্বারা এই সাক্ষ্য এনে এসে দেখতেছি যে একজন আয়ু যখন কেস ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিতকরণ করবে, হ্যাঁ, তখন বিরুদ্ধ পক্ষ কিন্তু এই 161 এসে কেস ডায়েরি সে স্মৃতি পুনর্জীবিত দেখবে। কেস ডায়েরি বলে কোনো কথা না, মানে বাদী পক্ষ যা দেখে স্মৃতি পুনর্জীবিতকরণ করতেছে, বিরুদ্ধ পক্ষ কিন্তু সেটা দেখে সে দেখার অধিকার তার থাকবে। এই হচ্ছে সাক্ষ্যদানের 162 ধারা। 61 ধারা কি বলতে দেখি, যে সাক্ষীকে দলিল দাখিল করার জন্য সমন দেওয়া হয়ে থাকলে যদি উহা তার দখলে থাকে, দলিলটি দাখিল করার যতই আপত্তি থাকুক না কেন, অবশ্যই সে হচ্ছে দলিল দাখিল করতে সে বাধ্য থাকবে। এবং এই দলিলটি পড়ার জন্য অবশ্যই দোভাষী নিয়োগ করা যাবে। দোভাষী যদি তার শর্ত অমান্য করে, দণ্ডবিধির 166 ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা যাবে। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন দলিল দাখিল করার জন্য নোটিশ দেওয়া হয়, যত ধরনের আপত্তি থাকুক না কেন, অবশ্যই সে দলিলটি দাখিল করার জন্য বাধ্য থাকবে, ঠিক আছে কিনা। এবং দলিলটি যদি ভিন্ন দেশের হয় বা এমন ভাষায় লেখা থাকে যা আদালতের বোধগম্য নয়, সেক্ষেত্রে দোভাষীও নিয়োগ করা যাবে। এবং এই দলিলটি আপনি বলতেছে যে 162 ধারায় যে দোভাষী যদি আপনার নিয়ম অমান্য করে বা শর্ত অমান্য করে, দণ্ডবিধির আপনার এই 166 ধারা মোতাবেক তাকে অভিযুক্ত করা যাবে। আচ্ছা, 163 তলবকৃত এবং নোটিশ মোতাবেক উপস্থিত দলিল সম্পর্কে স্বাক্ষর দেওয়া। অর্থাৎ যখন কোনো পক্ষ কোনো দলিল তলব করে এবং তার দলিল করিবার জন্য অপর পক্ষকে নোটিশ দেয় এবং সেই দলিল দাখিল করা হয় ও তলবকারী পক্ষ পরিদর্শন করে, তখন দলিল দাখিলকারী পক্ষ দাবি করলে তলবকারী পক্ষ সেই দলিল সাক্ষ্যরূপে দিতে হচ্ছে আপনার বাধ্য থাকবে। খুবই জটিল একটা কথা বলছে। বলতেছে দলিল তলব করিয়া জানিয়ে দেখে তা চাপাই দেওয়া যায় না। তলবকারী পক্ষ যেই দলিল দেখিলেন, আদালতও তা দেখিবেন, এই সূত্রের উপর এই ধারা প্রতিষ্ঠিত। অর্থাৎ আসামি পক্ষ দাবি করলেন যে একজন সরকারি পক্ষের সাক্ষী পূর্বে যা বলছে তাহা যেন সরকার আদালতের সামনে আনয়ন করে। সরকার তাহা আনিলে আসামি পক্ষ তা পড়িলেন, উক্ত বিবৃতি সমস্তটাই সরকারের পক্ষে ব্যবহারের হচ্ছে অনুমতি পাইবে। দেওয়ানি আদালতের মূল এই ধারার বহুল ব্যবহার আছে, ফৌজদারি আদালতে স্থল বিষয়ে এই ধারা হচ্ছে বেসিক্যালি প্রয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ 163 ধারায় বলতেছে যে আপনাকে দলিল দাখিল করার জন্য বলছে, আপনি দলিল দাখিল অবশ্যই আপনি করবেন, এটা 162। এবং এই দলিলটা যখন আপনি দাখিল করবেন, তখন বিরুদ্ধ পক্ষ হচ্ছে আপনার সেটা সাক্ষী হিসেবে হচ্ছে আপনার ব্যবহার আপনি করতে পারবে। এটা হচ্ছে 163 ধারায় বলতেছে কি, যে নোটিশ দেওয়া সত্ত্বেও যখন আপনি দলিল দাখিল করলেন না, আপনি হেডামগিরি দেখালেন যে না আমি দলিল দাখিল করবো না, তাহলে আপনার প্রয়োজনে বা আপনার জন্য এই দলিল কিন্তু আপনি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে আপনি পারবেন না। এটা আপনাকে একটা প্রতিশোধ, রিভেন্স। আদালত কলো যে নাহিদ, তোমার কাছে যে রাখালচন্দ্র স্যারের বইটা আছে তুমি হাজির করো, তুমি হাজির করলে না। 162 দ্বারাই বলতেছে অবশ্যই তুমি হাজির করবা, যতই তোমার বাধা বিপদ থাক, আদালত তোমার বলতে তুমি হাজির করবা, ঠিক আছে কিনা। 163 দ্বারাই বলতে হাজির করলে এটা আসামি পক্ষ এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর 164 দ্বারা এসে বলতেছে যে তুমি নাহিদ, তোমাকে নির্দেশ দিছি, তুমি হাজির তুমি করো নাই, তুমি তোমার খাল খেয়াল মতো তুমি চলছো, তাহলে তোমার প্রয়োজনে রাখালচন্দ্র স্যারের বই বই থেকে তুমি তোমার কোনো প্রশ্ন তুমি পরীক্ষায় লিখতে পারবা না। অর্থাৎ রাখালচন্দ্র স্যারের ওই বইটা তুমি ব্যবহার করতে পারবা না। আদালত তোমার কাছে তুমি দলিল হাজির করো, তুমি করো নাই, তাহলে তোমার প্রয়োজনে ওই দলিল থেকে কোনো সাক্ষ্য প্রমাণ তুমি আদালতে উপস্থাপন করতে পারবা না। এটা একটা প্রতিশোধ আর কি, রিভেন্স, আদালতের নির্দেশ এটা। 164 165 দ্বারা এসে বলতেছে
জজ কর্তৃক প্রশ্ন করা এবং কিছু উত্তর আলোচনার ক্ষমতা। এখানে 100 একটা গুরুত্ব আছে। 100 বলতেছে যে আদালত একজন সাক্ষীকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবে, এটা আদালতের ক্ষমতা বা এখতিয়ার। তবে সাক্ষ্য আইনের 121 থেকে 131 ধারার ক্ষেত্রে যে বিধান প্রযোজ্য, সাক্ষ্য আইনের 148 থেকে 149 ধারার মধ্যে যে বিধান প্রযোজ্য, আদালতের ক্ষেত্রেও সেম একই বিধান প্রযোজ্য। কথা বুঝতে পারেন? সাক্ষ্য আইনের আমরা 121 ধারায় কি পড়ছি? একজন জজ ম্যাজিস্ট্রেটকে সব সময় প্রশ্ন করা যাবে না। 122 ধারায় বলতেছে বিবাহ সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যাবে না। হ্যাঁ, 123 ধারায় পড়ছি যে আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে বিষয়, এমন বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। সোর্সের কাছ থেকে সংবাদ কি পাইছেন এটা বলতে বাধ্য করা, এগুলো পড়ছি না আমরা। ঠিক তেমনি সাক্ষ্য আইনের এই 165 ধারায় এসে বলতেছে যে একজন সাক্ষীকে আদালত যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবে, এটা আদালতের ক্ষমতা বা তার একটা এখতিয়ার, তার একটা পাওয়ার 165 দিয়েছে। কিন্তু 121 থেকে 131 এবং 148 থেকে 149 ধারায় যে বিধানগুলো প্রযোজ্য, যে বিধানগুলো প্রযোজ্য, আদালতের ক্ষেত্রে সেম একই বিধান প্রযোজ্য হবে। ঠিক আছে কিনা? এ হলো 165। 166 ধারায় কি বলছে দেখি, সেটা তো দরকার নাই। এই 67 ধারায় বলতেছে যে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তজ্জন্য নতুন করে। আর আমি সাক্ষ্যের একটা থিওরি বলবো, তারপরে আমরা মাইনর অ্যাক্ট পড়বো। কথা বলেন না, কথা বলেন না ভাই, কথা বলেন না, ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। আচ্ছা, সাক্ষ্যের 67 ধারায় এসে বলতেছে যে নতুন করে সাক্ষ্য গ্রাহ্য বা অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে নতুন করে তার আর বিচার করা যাবে না। এখানে বলতেছে মামলার শুনানির সময় অসাবধানতাবশত বা ভুলক্রমে এমন কোন সাক্ষ্য গৃহীত হয়ে যাইতে পারে যা আইনের বিধান অনুযায়ী গ্রহণযোগ্য নয়, কিংবা এমন সাক্ষ্য প্রদানের প্রস্তাব বাতিল করা যাইতে পারে আইনত গ্রহণযোগ্য। বস্তুত এইরূপ হইলে ইহাকে নিঃসন্দেহে একটি দোষণীয় কাজ বলা হইবে। আদালত শিক্ষিত ব্যক্তি তাহার পক্ষে এ ধরনের কাজ করা উচিত না। কিন্তু কথা হইল, এই দোষের প্রতিক্রিয়া কি? এই দ্বারাই বলা হয়েছে ঊর্ধ্বতন আদালতের যদি দেখতে পান যে অন্যায়ভাবে গৃহীত সাক্ষ্যকে বর্জন করলেও কিংবা অন্যায়ভাবে বাতিল করা হলেও এই ক্ষেত্রে মামলার রায়ের কোনো তারতম্য ঘটবে না, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই 167 দ্বারায় এই বিধান আপনার প্রযোজ্য হবে। কেউ মনে হয় কিছু বোঝে না, আমি একটু সহজ করে দেই। মনে করেন আমার মাঝে এবং আছে মাহমুদের মাঝে একটা মামলা হয়েছে। কারণ নিম্ন আদালত রায় দিয়েছে, এই রায়টা দিয়েছে মাহমুদের পক্ষে দিয়েছে, বলছে যে স্যার এখানে মাহমুদ নির্দোষ বা মাহমুদ দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু আমি উচ্চ আদালতে আপিল করছি, আমি কইছি কি যে স্যার আমি এই রায় মানি না, এই মাহমুদের পক্ষে নিম্ন আদালত রায় দিয়েছে, আমি এই রায় মানি না। আমার যে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণিত আছে এগুলো নিম্ন আদালত বিচার বিশ্লেষণ করে নাই, বা এগুলো সাক্ষী সাক্ষ্য গ্রহণ বা জবানবন্দি নাই নাই। কার কাছে কমপ্লেন করছি? উচ্চ আদালতের কাছে বলছি। মানে এডিশনাল এসপি শাস্তি দিতেছে বা এসপি শাস্তি দিতেছে, আমি ডিআইজি রে কইছি যে স্যার অমুক এসপি এই কাম করছে, আমি তার শাস্তি মানি না বা তার এই কার্যক্রম অবৈধ, আমি মানবো না। আমি এখন ডিআইজি স্যার দেখতেছে যে আমি যে কজগুলো দেখাচ্ছি, আমি যে কজগুলো দেখাচ্ছি, এই কজগুলো যদি এসপি স্যার আমলে নিত তাহলে রায়ের কোনো তারতম্য ঘটতো না, অর্থাৎ ওই রায় একই থাকতো। সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে আহ, সেই ক্ষেত্রে বলতেছে যে নতুন করে আর সাক্ষ্য গ্রহণ করার কোনো দরকার নাই, পূর্বের রায়ই আপনার বহাল থাকবে। এটাই আপনাকে বলে 167 দ্বারা, অর্থাৎ পুনর্বিচার নিষিদ্ধ, পুনর্বিচার নিষিদ্ধ 167 দ্বারা আপনাকে বলছে। হায় আল্লাহ, আমি যদি 2 ঘন্টা পড়তে পারতাম, তাই না? হায় আল্লাহ, আমি যদি 2 ঘন্টা পড়তে পারতাম নাকি। তো 167 দ্বারা এই হলো সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য। তোমাদেরকে আমি সাক্ষ্য আইনের 20টা প্রশ্ন দিছিলাম, অচিরেই আমি 10-11 তারিখের মধ্যে আমি 15-15টা করে প্রশ্ন, যারা গরিব স্টুডেন্ট তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিও গরিব, আমার জন্য এই সাজেশন প্রযোজ্য হবে, এটা আমি রেডি করতেছি, ঠিক আছে? আর এটা 10-11 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আজকে 8 তারিখ, 7 তারিখ না, 2-3 দিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আহ, তাহলে এই হলো বিষয়। তো সাক্ষ্য আইনের আমি কিছু থিওরি বলি, এই থিওরি গুলো তোমরা মনে রাখবা। যারা একেবারেই গরিব আছো, কিছুই বোঝো না, যে সাক্ষ্য আইনের প্রশ্ন ধরতে পারি না, তাহলে এই থিওরি গুলো একটু মনে রাখবা, তাহলে সাক্ষ্য আইন ধরতে পারবা। তারপরে আমরা মাইনর অ্যাক্ট পড়াবো, ঠিক আছে? আর নাহিদ যদি পারো, ওই যে তদন্ত নির্দেশিকাটা একটু ডিসপ্লেতে আনো, ডিসপ্লেতে আনো, আমি দেখতেছি। আচ্ছা, থিওরিটা একটু বলি, একটু মনে রাখবা দয়া করে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে যে সাক্ষ্য আইনের যত সংজ্ঞা আছে, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, মৌখিক, দালিলিক, হ্যাঁ, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, সবই সাক্ষ্য আইনের 3 ধারায় আন্দাজে মারি দেবেন। 3 ধারা ক্লিয়ার? সাক্ষ্য আইনে যখন প্রশ্ন আসবে যে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সাক্ষ্য আইনের কি বলতেছে? সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন যখন পদোন্নতি পরীক্ষা আসবে, আপনাকে স্রেফ 5 থেকে 55 মাঝে অ্যান্সার খুঁজতে হবে। ক্লিয়ার কিনা? এর বাইরে আপনি যাবেন না, 5 থেকে 55 মাঝে আপনি অ্যান্সার খুঁজবেন।
যখন প্রশ্ন আসবে স্বীকৃতির উপর ডিপেন্ড করে, শুধু স্বীকৃতি সম্পর্কে একটা প্রশ্ন জানতে চাইছে, তখন 17 থেকে 23 পেশাই গোছায় আবার যা পারেন লিখে দেবেন, কোনো সমস্যা নেই, উত্তর আপনার হয়ে যাবে। যখন প্রশ্ন আসবে স্বীকারোক্তি, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক আপনি কিছুই বুঝতেছেন না, কিন্তু মানে একবার ধম পেছনে পেঁচাইছে প্রশ্ন, আপনি 24 থেকে 30-এর মাঝে অ্যান্সার খুঁজবেন যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। ক্লিয়ার? আপনার কাছে প্রশ্ন যখন আসবে যে বিশেষ, যদি প্রশ্ন যে পূর্বের বিবৃতির প্রাসঙ্গিকতা, তখন আপনার অন্য কোনো ধারায় গেলে কিন্তু আপনার হবে না। পূর্বের বিবৃতির প্রাসঙ্গিকতা যখন পদোন্নতি পরীক্ষায় আপনার আসবে, তখন 32-33 দিয়ে আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির বিশেষ অবস্থায় দেয়া, তখন আপনাকে অ্যান্সার করতে হবে হচ্ছে আপনার 34 থেকে 39-এর মাঝে। যখন আপনার প্রশ্ন আসবে বিচার আদালতের রায়, এই রায়ের কথা কিন্তু লেখা থাকবে, রায়, রায় প্রশ্নে কিন্তু রায় শব্দটা থাকবে। এই রায়ের কথা যখন পরীক্ষায় থাকবে বা আসবে, তখন 40 থেকে 44-এর মাঝে তোমাকে অ্যান্সারটা খুঁজতে হবে। এর বাইরে গেলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আবার যাবা তুমি মারা যা পারো লেহে দাও, 40 থেকে 42 44-এর মাঝে তুমি অ্যান্সার মার্ক কিছু না কিছু পাবা, ভুল করা যাবে না। যখন বিশেষজ্ঞের মতামতের উপর প্রশ্ন, মানে প্রশ্নে লেখাই থাকবে বিশেষজ্ঞের মতামত বা বিশেষজ্ঞ এই শব্দটা লেখা থাকবে প্রশ্নের মাঝে, তখন তোমাকে 45 থেকে 51-এর মাঝে অ্যান্সার খুঁজতে হবে। ক্লিয়ার? বা অভিমত কথাটা যখন লেখা থাকবে, তখন 45 থেকে 51-এর মাঝে অ্যান্সারটা খুঁজতে হবে। যখন লেখা থাকবে যে আপনার পূর্ববর্তী চরিত্রের প্রাসঙ্গিকতা, চরিত্র ঠিক আছে কিনা, তখন তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে সাক্ষ্য আইনের কত 52 থেকে 55-এর মাঝে তোমাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? যখন প্রশ্ন আসবে মৌখিক সাক্ষ্য দলিল সাক্ষ্য 59-60, হ্যাঁ, মাধ্যমিক সাক্ষ্য প্রাথমিক সাক্ষ্য 62 63 64 65, ঠিক আছে কিনা, যখন প্রশ্ন আসবে সরকারি দলিল বেসরকারি দলিল 74 75, যখন প্রশ্ন আসবে বিভিন্ন দলিল সম্পর্কে আদালতের অনুমান কি, তখন 79 থেকে 90 কর মাঝে আপনাকে অ্যান্সার করতে হবে। আদালতের অনুমান প্রিজাম্পশনটা কি। যখন প্রশ্ন আসবে প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি, তখন তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে সাক্ষ্য আইনের এই 101 থেকে 114-এর মাঝে। যখন প্রশ্ন আসবে যে সাক্ষী, সাক্ষী রিলেটেড প্রশ্ন, তখন এই এই যোগ্য সাক্ষী অযোগ্য সাক্ষী বোবা সাক্ষী 118 থেকে 134-এর মাঝে এটা আপনাকে অ্যান্সারটা খুঁজতে হবে। এর বাইরে গেলে উত্তর ভুল হয়ে যাবে। যখন প্রশ্ন আসবে ইঙ্গিতবাহী প্রশ্ন, তখন তো সোজা 141 থেকে 142। যখন প্রশ্ন আসবে জেরাতে কোন প্রশ্ন করা যাবে কোন প্রশ্ন করা যাবে না, তখন 145 থেকে 149-এর মাঝে অ্যান্সার খুঁজতে হবে। যখন প্রশ্ন আসবে স্মৃতি পুনর্জীবিতকরণ কি, তখন 159 থেকে 162 61 ধারা পর্যন্ত আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে কিনা? এই থিওরি গুলো তোমার যদি মনে থাকে, প্রশ্ন কিন্তু আপনি অনায়াসে ধরে ফেলতে পারবেন যে কোন জায়গা থেকে কোন অংশটুকু আসছে। এই পার্ট পার্ট আপনাকে মনে রাখতে হবে। যা হোক, সাক্ষ্য আইন মোটামুটি দেখলাম। সাজেশনের জন্য গরিব স্টুডেন্টরা অপেক্ষা করুন। আমরা এখন 1 ঘন্টা পড়বে হচ্ছে কি পড়বো আমরা এখন? কেউ ক্লাস থেকে বেরোবেন না ভাই। আমার মনে হয় না যে অন্য টিচাররা কেউ এটা পড়াচ্ছে কিনা। আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে এই অপরাধতন্ত্র নির্দেশিকা এই বিষয়গুলো কিন্তু আছে। এগুলো সব রিডিং আমরা পড়বো না, জাস্ট একটু ধারণা দেবো। আমরা এর আগে গুলো পড়ছিলাম, যেমন কেস ডায়েরি লিপিবদ্ধকরণে তদন্তকারী কর্মকর্তার করণীয়, ওই যে কেস ডায়েরি কিভাবে লেখবা, পেয়ারবি 263 264-তে যে বিষয়গুলো লেখা আছে, এখানেও সেম একই কথা বলতেছে। আপনারা শোনেন ভাই, শুনলে এটা আপনার আয়ত্তে আসবে এবং আপনি কিছু না কিছু লিখতে পারবেন। যেমন এখানে লেখছে তদন্তকারী অফিসারগণ কেস ডায়েরি নিজ নিজ হাতে লিখবে। কেস ডায়েরি প্রতিদিন সময় মতো লিখতে হবে। গোপনীয়তা রক্ষা করতে হবে। কেস ডায়েরি 2 কপিতে লিখতে হবে। এসআর মামলার কেস ডায়েরি 3 কপিতে লিখতে হবে। কেস ডায়েরিতে মামলা নম্বর লিখতে হবে। কেস ডায়েরি সার্কেল অফিসে প্রেরণ করতে হবে। তদন্ত শেষ হলে কেস ডায়েরি আপনাকে বন্ধ করতে হবে। আবার চোরাই উদ্ধার এবং তল্লাশি সংক্রান্ত সকল তথ্য এই কেস ডায়েরিতে আপনাকে লিখতে হবে। খসড়া মানচিত্রের বিষয়টাও কেস ডায়েরিতে লিখতে হবে। একাধিক দিনের কেস ডায়েরি একত্রে লেখা যাবে না। হ্যাঁ, রাত্রি যাপন করা হয়েছে কোথায় সেটাও কেস ডায়েরিতে আপনাকে লিখতে হবে। এই হচ্ছে কেস ডায়েরিতে কি লিখবেন না লিখবেন। এরপরে চলে আসছে যে যে সকল বিষয় সিডিতে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ যে সকল বিষয় শেষ সিডি, এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা দেখবা পৃথিবীর কোনো গাইডে এই অংশটা নাই, বাট তোমাকে একটু জানতে হবে যে যে সকল বিষয় কেস শেষ সিডিতে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে কিনা? যে সকল বিষয় শেষ সিডিতে অন্তর্ভুক্ত করতে হবে, এটা একটু মুখস্থ লিখতে হবে। এটার মুখস্থ করবা। যেমন মামলার একটি সারাংশ থাকবে, সম্পাদিত তদন্তের সার সংক্ষেপ থাকবে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের অর্থাৎ কি মামলাটা তদন্ত করা হয় তার সার সংক্ষেপ থাকবে, তদন্তের সার সংক্ষেপ থাকবে, কিভাবে তদন্ত এবং করার শুরু এবং শেষের সার সংক্ষেপ থাকবে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের সার সংক্ষেপ থাকবে, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করা হলে কিভাবে এটা করা হয়েছে তার তার সেটা বিস্তারিত লিখতে হবে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ক্ষেত্রে তার সম্পত্তির বিবরণ কেস ডায়েরিতে লিখতে হবে। চূড়ান্ত রিপোর্ট দাখিলের ক্ষেত্রে অভিযোগকারী তদন্তের ফলাফল 2/43 এবং 43 কতে অবগত করানো। অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে অভিযোগকারীকে তদন্তের ফলাফল 2/40 বা 40 কতে অবগতকরণ করানো। অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে যে সকল আলাদা সংযুক্তি দাখিল করা হয়েছে তার বিবরণ। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ মামলার দাখিলকৃত ব্রিফ ME
ব্রিফ হচ্ছে এমই, এমই হচ্ছে মেমো অফ এভিডেন্স। আচ্ছা, ব্রিফ, ব্রিফ বা এমই, মেমো অফ এভিডেন্স, পুলিশ সুপার বা কোর্ট অফিসারের মধ্যস্থতার ভিত্তিতে এই বিষয়টা অবগত করতে। বলো, খাওয়ান যাও পরে। আমার ক্লাসে কিছু বুদ্ধিমান লোক আছে, এরা এই তদন্ত নির্দেশনাকে গুরুত্ব দিচ্ছেন না আপনারা। আমি যে কষ্ট করে পড়াচ্ছি, কিন্তু আপনারা কিছু লোক দেখতেছে অমনোযোগী। তুমি মনোযোগী হও, এটা তোমার কাজে লাগবে 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 লাগবে, লিখে রাখো আমার কথা, ঠিক আছে? কাজে লাগবে এটা। আমি অলরেডি পিডিএফ সবাইকে গ্রুপে দিছি, সবাই এটা বাসায় শুয়ে শুয়ে রিডিং পড়বা যে কি লেখছে এখানে। 2 কলম যদি লিখতে পারো তাহলে তোমার সিরিয়াল সবার আগে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে বলতেছে যে যে সকল বিষয় সিডিতে লেখা যায় না, যে সকল বিষয় সিডিতে লেখা যায় না, এটা কি পৃথিবীর কোনো গাইডে আছে? দেখাতে পারবা? মনে হয় আমি তো কোথাও কোনো গাইডে, আমার কাছে পৃথিবীর সব গাইডে আছে বলে মনে হয়। তাহলে এই 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 বিষয়গুলো, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন গোপন সংবাদদাতার নাম, ঠিকানা। তারপরে বলতেছে যে আছে আপনার এই মামলা তদন্তে প্রাপ্ত অন্য সংশ্লিষ্ট সহায়ক নয়, যে সকল নেগেটিভ তথ্য, একাধিক দিনে তদন্তকৃত বিষয়ের একটি কেস ডায়েরি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনার এই সিডিতে আপনার লেখা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলতেছে যে তদন্তকারী অফিসার ফৌজদারি কার্যাংশে তদন্ত রেকর্ড করার সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে, অর্থাৎ 161 করার সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, এই কথাটা আপনাকে বলতেছে। এই এইখানে বলতেছে যেমন যেমন তার পরিচয় জানতে হবে, তারপরে তার ঘটনার তারিখ সময় সে উল্লেখ করবে, আসামির সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে, একাধিক আসামির ক্ষেত্রে ব্যক্তিগত দায়বদ্ধতা উল্লেখ করতে হবে, অপরাধ কর্মে ব্যবহৃত বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জামাদি নোট রাখতে হবে, প্রত্যেক সাক্ষীর বক্তব্য অপরাধ সংগঠনের বিষয়টা নোট রাখতে হবে, মানবদেহ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আঘাত এবং আঘাতের জন্য ব্যবহৃত অস্ত্রের বিবরণ থাকতে হবে, আসামিদের পরিধেয় বস্ত্রের বিবরণ থাকতে হবে, আসামিদের কথোপকথন আঞ্চলিক বিষয়টি উল্লেখ করতে হবে, অপরাধীদের দৈহিক আকার আকৃতি উল্লেখ থাকতে হবে, অপরাধের সাথে জড়িত বিষয়টা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, এই 161-এ বেসিক্যালি এই বিষয়গুলো আপনাকে কিন্তু এই উল্লেখ থাকবে আর কি, ঠিক আছে কিনা? অনেক কথা বলছে, জাস্ট তোমরা একটু দেখে নিবা। পরের অংশ না, পরের অংশ এটা তো এমনি পারতা, এ বানাই লেখা যায়। নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। হ্যাঁ, অন্য অংশে যাও। আসামির এবার ওই যে 164 নেওয়ার সময় কোন কোন বিষয়, যেমন এই প্রশ্নটা দেখেন কত বছর না তার আগের বছর আইছে, যে 164 নেওয়ার সময় কোন কোন বিষয়ে নজর রাখতে হয়। যেমন একাধিক আসামির ক্ষেত্রে সহযোগী আসামিদের পরিচয় নিশ্চিত করতে হবে, চোরাই মাল উদ্ধার মানে বিষয়ে জবানবন্দি রেকর্ড করতে হবে, তারপর অপরাধের প্ররোচনাকারী বা সহায়তাকারী কি এটা নির্ধারণ করতে হবে, ঘটনার পূর্ববর্তী এবং পরবর্তী কর্মকাণ্ড কি সেটা দেখতে হবে, নারী নির্যাতনের ক্ষেত্রে 22 ধারার জবানবন্দি রেকর্ড করতে হবে, একাধিক স্বীকারোক্তির ক্ষেত্রে 164 ধারা জবানবন্দি লিখেছে তার নম্বর এবং ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে, ঘটনার পূর্বে এবং কারণ উপলক্ষ দেখতে হবে। এবারে বলতেছে আসামিদের 164 পূর্বের এত অনুসরণ যাচাই বাছাই করতে হবে, জরুরি প্রয়োজন না হলে সাক্ষীর জবানবন্দি অংশ্লিষ্ট লিপিবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে, বিচার বহির্ভূত স্বীকারোক্তি যথাসময় বিচার বহির্ভূত স্বীকারোক্তি যথাভাবে লিপিবদ্ধ করতে হবে। এই হচ্ছে 164 নেওয়ার সময় লক্ষণীয় বিষয়। পরে নিচে আসেন, ফৌজদারি মামলায় 164 এর সাক্ষ্যগত মূল্য কি? তাহলে আমি তোমাদের একটা জিনিস পড়াইছি, ফৌজদারি মামলায় 164 এর সাক্ষ্যগত মূল্য হচ্ছে যে ভয়ভীতি। যদি রিটার্নারি প্রশ্ন আসলো যে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য লেখো, তখন দেখো তুমি কিন্তু কোনো গাইডই পাবা না, কিন্তু এখানে লেখা আছে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য হচ্ছে যে যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে সেটা অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 25 ধারায় পুলিশ হেফাজতে আসামির স্বীকারোক্তি কোনো গ্রহণযোগ্য না। 25, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তি দিলে সেটা গ্রহণযোগ্য। 26, আচ্ছা, এরপরে আসামির স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো দোষ তথ্য উপাত্ত আলামত যদি উদ্ধার হয়, সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের হচ্ছে 27 ধারা, হ্যাঁ, তথ্য 27 ধারা। 28 ধারায় যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি উদ্ধার হলে আদালতে এটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, ঠিক আছে কিনা? তাহলে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য হচ্ছে 24 থেকে 30, সব অংশটুকুই আপনাকে লিখে দিলেই উত্তর থেকে আপনার হয়ে যাবে। এই দেখো, মৃত্যুকালীন জবানবন্দি আমার মনে হয় এই বছর আমরা সবাই পাবো। মৃত্যুকালীন জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, আমরা একটু ভালো করে খেয়াল করি। মৃত্যুকালীন জবানবন্দি বলা হচ্ছে কোন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে, মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিগণ সম্পর্কে যে বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন জবানবন্দি। 32-1 প্যারা 268। মৃত্যুকালীন জবানবন্দির গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি? তাহলে মৃত্যুকালীন জবানবন্দি 32-1 ধারা মোতাবেক আদালত এটা গ্রহণযোগ্য।
আহত ব্যক্তি আসন্ন মৃত্যু ও আসন্ন হলে উপস্থিত পুলিশ অফিসার চিকিৎসককে আহত ব্যক্তি জবানবন্দি নিকটতম ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করার ব্যাপারে স্মরণ করিয়ে দেবে। পেআরবি বিধি 266 অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, কর্তব্যরত চিকিৎসক অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে রেকর্ড করতে পারবে। এবং মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর বিবৃতি দানকারী বেঁচে গেলে তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 161 ধারা মোতাবেক এটা বিবৃতি হিসেবে গণ্য হবে। এই হলো গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ দিক কি পেলাম? এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য, বেঁচে গেলে 161 এটা গ্রহণযোগ্য। তারপরে এই বিবৃতি সবাই এটা রেকর্ড করতে পারে। হ্যাঁ, তারপরে এই মৃত্যুকালীন জবানবন্দি দেখে তারপর আসছে আপনার এই মানে একজন ব্যক্তি তার স্মৃতি পুনর্জীবিতকরণও তার করতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ দিক। আর মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করার সময় কোন কোন বিষয় অনুসরণ করতে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। যে মৃত্যুকালীন জবানবন্দি বিবৃতিদাতা যে ভাষায় বিবৃতি দেবে ওই ভাষায় আপনাকে রেকর্ড করতে হবে। কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে হবে এবং সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। যে এদের এমসিকিউ আসতে হবে, কতজন সাক্ষীর উপস্থিতিতে? কমপক্ষে 2 জন। ঠিক আছে, যে পরিস্থিতিতে, যে স্থানে, যে তারিখে ও সময়ে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হবে তার নোট করে রেকর্ডকারী অফিসার নিজ নাম পরিচয় উল্লেখ পূর্বক আপনাকে স্বাক্ষর করতে হবে। কি বলছে? যে পরিস্থিতিতে, যে স্থানে, যে তারিখ ও সময়ে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হবে তার নোট করে রেকর্ডকারী অফিসার নিজ নামে পরিচয় উল্লেখ পূর্বক আপনাকে স্বাক্ষর করতে হবে। আচ্ছা, মৃত্যুকালীন জবানবন্দি মৌখিক বা লিখিত যে কোনো ভাবে হতে পারে। রেকর্ডকারী জবানবন্দি জবানবন্দি প্রদানকারী ব্যক্তির স্বাক্ষর বা টিপসই আপনাকে নিতে হবে। এই হচ্ছে অনুসরণীয় পদ্ধতি। আর মৃত্যুকালীন জবানবন্দি যেভাবে হতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, অপূর্ণাঙ্গ বিবৃতি হতে পারে, কোনো চিহ্ন বা আকার আকৃতির মাধ্যমে হতে পারে, প্রশ্নের প্রতি উত্তরে হতে পারে, এফআইআর এর মাধ্যমে হতে পারে, 161 এর বক্তব্য হতে পারে, 164 এর ম্যাজিস্ট্রেটের সামনে দেয়া বক্তব্য কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি আপনার হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? মৌখিক হতে পারে, অর্ধপূর্ণাঙ্গ হতে পারে, তারপর হচ্ছে আপনার চিহ্ন বা আকার আঙ্গিকের কারণে হতে পারে, প্রশ্নের প্রতি উত্তরে হতে পারে, এফআইআর এর মাধ্যমে হতে পারে, 161 এর মাধ্যমে হতে পারে, 164 এর মাধ্যমেও কিন্তু আপনার এখানে হতে পারে। আশা করি আমার কথা ইনশাল্লাহ এটা বুঝছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এরপরে বলতেছে যে ভেরি ভেরি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে মৃত্যুকালীন জবানবন্দি পালনীয় বিষয়গুলো কি? তাহলে বলতেছে মৃত্যুকালীন জবানবন্দি যেভাবে বলছে বা লেখছে সেই ভাষাই, সেই হুবহু আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে পালনীয় মূল বিষয়। আর মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? এটা আসলে ওই ব্যক্তি মারা গেলে 32-এর একটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আর যদি মৃত্যুবরণ না করে, কন্ট্রিডিকশন প্রমাণের জন্য 145 ধারা মোতাবেক এটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে আসতেছে গুরুতর আঘাত বলতে কি বোঝায়? গুরুতর আঘাত কি বন্ধুরা? গুরুতর আঘাতের কথা বলতেছে পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে 2 চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি রহিতকরণ, স্থায়ীভাবে 2 কানের যে কোনো একটির শ্রবণ শক্তি, 2 কানের বা যে কোনো একটির শ্রবণ শক্তি রহিতকরণ, দুই দুই চোখের দৃষ্টিশক্তি বা যে কোনো একটির দৃষ্টি রহিতকরণ, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি বিনষ্টকরণ, মস্তক বা মুখমণ্ডলের বিকৃতকরণ, হাড় ভাঙ্গা বা দাঁত ভাঙ্গা, যে আঘাত জীবন বিভিন্ন করে বা 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দান করে, এমন এমন আঘাতই হচ্ছে আপনার গুরুতর আঘাত। গুরুতর আঘাত অনুযায়ী অপরাধ, অর্থাৎ কোনটাই কোন, যেমন স্বেচ্ছাকৃতভাবে লাঠি দিয়ে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করলে 323, স্বেচ্ছাকৃতভাবে লাঠি দিয়ে ভোঁতা অস্ত্র দিয়ে আপনি এই গুরুতর আঘাত করেন 325। ঠিক আছে কিনা? স্বেচ্ছাকৃতভাবে লাঠি দিয়ে যদি আপনি সাধারণ আঘাত, অস্ত্র দিয়ে সাধারণ আঘাত করেন 324, অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করলে 326, বিষ প্রয়োগের মাধ্যমে কাউকে জখম বা আঘাত করলে 328। দেখছেন কত সুন্দর করে লেখা? ডাক্তারের মতামত সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। দেখছেন? পরবর্তী অংশে যান। আফিস কি? আফিস হচ্ছে অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম, অর্থাৎ আঙ্গুলের ছাপের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতিতে অতি দ্রুত ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করা সম্ভব। উন্নত বিশ্বে 1990 সালে থেকে আফিসের ব্যবহার শুরু হয়। সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো পুলিশ রেগুলেশন ও সিআইডি রুলস অফ বিজনেস অনুসারে প্রধান কাজ হলো এই যে আফিসের মাধ্যমে অপরাধীদের শনাক্তকরণ করা হয়ে থাকে। আফিস জাল নোট পরীক্ষা, ক্রাইম সিন পরীক্ষা, অশনাক্ত ব্যক্তিদের পরীক্ষা, এই কাজগুলো আফিসের মাধ্যমে করা হয়ে থাকে। নিচে আসেন, এটা সিআইডির একটি কাজ। সিআইডির একটি কাজ, নিচে এগুলো দরকার নাই। এই যে সাইবার, দেখেন গত বছর সাইবার ক্রাইমের এই প্রশ্নটা কিন্তু আসছে। সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম হচ্ছে যে কম্পিউটার সিস্টেম বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হয় তাকে সাইবার অপরাধ বলা হয়। যেমন অনলাইন জালিয়াতি, অনলাইন প্রতারণা, অনলাইন হ্যাকিং, হ্যাঁ, অনলাইন বিশৃঙ্খলা সৃষ্টি, ভুয়া গুজব সৃষ্টি করানো, এই সবই সাইবার ক্রাইমের অপরাধ। সাইবার ক্রাইমের অপরাধ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 17 থেকে আপনার কত বলা হচ্ছে, আপনার এই 27 ধারা পর্যন্ত আপনার অপরাধ এবং তার শাস্তিগুলো বর্ণনা করা হয়েছে। এখন সাইবারের সাইবার 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 ক্রাইম ভিকটিমকে বলতেছে
যে যে কেউ সাইবার ক্রাইমে ভিকটিম হতে পারে। এই ক্ষেত্রে সাইবার ক্রাইমকে মূলত চার ভাগে ভাগ করা আছে: ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, সম্পদের বিরুদ্ধে অপরাধ, সংস্থার বিরুদ্ধে অপরাধ, বৃহত্তর সমাজের বিরুদ্ধে হচ্ছে আপনার অপরাধ। ঠিক আছে কিনা? এই হচ্ছে আপনার সাইবার ক্রাইমের এই অপরাধগুলো এখানে বলতেছে। আর বিভিন্ন সাইবার ক্রাইম অপরাধের ধরন, মানে আমাদের বাংলাদেশে কোন কোন সাইবার অপরাধগুলো সংগঠিত হয় সেগুলো তোমাকে মধ্যে একটু লিখতে, অর্থাৎ 17 থেকে 23, 26, 27 ধারা লিখে দিলে আপনার এখানে হয়ে যাবে। এখানে এইগুলো যে ইন্টারনেটের মাধ্যমে, ম্যালওয়্যারের মাধ্যমে, ফিনিশিং এর মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে, অনলাইন জুয়া খেলার মাধ্যমে, হ্যাঁ, এই তারপর আছে ব্ল্যাকমেইলের মাধ্যমে, এই সব সাইবার অপরাধগুলো এই মাধ্যমে হয়। এগুলো পড়ার দরকার, নিচে আসো, এখানে তাই লেখা আছে। আচ্ছা, সাইবার অপরাধের মোটিভ কি? গত বছর পরীক্ষা আসতে দেখছে, এখানে দেয়া আছে। শুরুর দিকে মোটিভ ছিল আসছে নিজেকে জাহির করা, কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, দুষ্টু লোকের সহজাত প্রবৃত্তি চরিতার্থ করা, কারোর সাথে ফান করা, এটা হচ্ছে মোটিভ ছিল। কিন্তু বর্তমানে সাইবারের উদ্দেশ্য ভিন্ন। সেখানে বলতেছে অর্থ উপার্জন করা, রাজনৈতিক প্রচারণা করা, সাইবার এমনকি সাইবার যুদ্ধ করা। ক্লিয়ার? অর্থ উপার্জন করা, রাজনৈতিক প্রচার করা, এমনকি যুদ্ধ করা, এগুলো সাইবারের মোটিভ বা উদ্দেশ্য। এরপরে বলতেছে সাইবার ক্রাইমের বৈশিষ্ট্য কি? সাইবার ক্রাইমের বৈশিষ্ট্য হচ্ছে 24/7, অর্থাৎ বিরোধহীন ভাবে অপরাধের সুযোগ, ঘরে বসে অপরাধের সুযোগ, অপেক্ষাকৃত কম খরচ এবং ঝুঁকিপূর্ণ এই অপরাধ, ভুয়া অস্তিত্বহীন পরিচয় বেনামে অপরাধ করার সুযোগ, অপরাধের প্রমাণ ট্রেস নষ্ট হওয়ার সুযোগ, অপরাধীর অবস্থান শনাক্তকরণ কঠিন, এক দেশ থেকে অন্য দেশে শনাক্তকরণ কঠিন, এক দেশ থেকে অন্য দেশে অপরাধ করা প্রচলিত অপরাধের চেয়ে 100,000 গুণ লাভবান এবং সহজ। আজান দিচ্ছে 1 মিনিট বিশ্রাম ক্লাস। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কালকে ইনশাল্লাহ আমরা কালকে ইনশাল্লাহ আমরা 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেব ইনশাল্লাহ। 8টা থেকে 11টা সকাল, হ্যাঁ। মাইনর অ্যাক্ট আমরা অনেকগুলো পড়বো, সাথে হচ্ছে অন্যান্য আইনগুলো দেখবো, হ্যাঁ। মাইনর অ্যাক্ট সকালবেলা সবাই থাকবা। সকালে তোমরা উপস্থিত কম থাকো কেন ভাই? ডিউটি থাকে, সমস্যা? সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সব পড়বো আমরা। আচ্ছা, তাহলে মোবাইল ট্র্যাকিং কি? মোবাইল ট্র্যাকিংটা হচ্ছে একজন অপরাধী অপরাধ করার পর সে কোথায় অবস্থান করছে তার মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান শনাক্তকরণ। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে একজন অপরাধীকে সহজে গ্রেফতার করা। দম বন্ধ করেই পড়তে হবে, দম বন্ধ করে ইনশাল্লাহ পড়তে হবে। ঠিক আছে? দেখি কি হয়, ঠিক আছে না? দম বন্ধ করেই পড়তে হবে। তাহলে বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি যে অনুষঙ্গটি সর্বাধিক ব্যবহৃত, এটাই বেসিক্যালি হচ্ছে আপনার মোবাইল ট্র্যাকিং। এবং মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে একজন অপরাধীর সহজে শনাক্তকরণ করা যায়, অপরাধীকে গ্রেপ্তার করা যায়, আইনি সুশাসন প্রতিষ্ঠা করা। তাই এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে আসেন। আচ্ছা, এরপরে আপনাকে বলতেছে যে সিডিআর, কল ডিটেলস রেকর্ড, এগুলো দরকার না, এগুলো তোমরা পারো, এগুলো দরকার নেই। নিচে আসো। আচ্ছা, সমর্থনমূলক সাক্ষ্য। এই সমর্থনমূলক সাক্ষ্য একটু আগে যেটা আমরা পড়ালাম, সমর্থনমূলক সাক্ষ্যটা হচ্ছে আপনার এই সাক্ষ্য আইনের 156, 157 ধারায় আপনাকে বলতেছে। ঠিক আছে কিনা? এবং ঘটনাস্থল থেকে যে সকল আলামত, চুল, বীর্য, মল, মূত্র, এগুলো উদ্ধার করা হয়, এগুলো একটা মামলার প্রমাণের ক্ষেত্রে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য। রক্তমাখা শার্ট, রক্তমাখা ছুরি, সবই সমর্থনমূলক সাক্ষ্য। নিচে আসো, এগুলো সব পারো তোমরা। নিচে আসো। আচ্ছা, এখানে কি বলছে দেখি। আচ্ছা, দাঁড়াও। সাক্ষ্য আইন অনুসারে 114 ধারা বিষয় কি বলছে? যে দুষ্কর্মের সহযোগী, সব পড়াইছি। দুষ্কর্মের সহযোগী 133, সবাই পারেন। এরপরে হচ্ছে আপনার এই যে প্রাসঙ্গিক বিষয় সমর্থন এমন সাক্ষ্য 156, 158। এই যে এসআর মামলা, এটা গুরুত্বপূর্ণ। এসআর মামলা এবং এমআর মামলাটা কি? এসআর মামলা হচ্ছে পেয়ার ভিত্তিক পান্ন বিধিতে এসআর মামলা সম্পর্কে আলোচনা করছে। খুন, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, বড় ধরনের চুরি, সিরিয়াল চুরি, অস্ত্র চুরি, বিস্ফোরক দ্রব্যাদি, আইনে খুন, স্টাম্প জালিয়াতি, বিশেষ ক্ষমতা আইনের মামলা, পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন,
পুলিশ অফিসার আহত নিহত মামলা, গুরুতর দাঙ্গা, বিদেশি নাগরিক সংক্রান্ত মামলা, ট্রেন দুর্ঘটনার মামলা, সবই হচ্ছে এসআর মামলা। এসআর মামলা তদন্তকারী কর্মকর্তা কিভাবে করবে? মামলাটি সর্বাধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে, বিরতিহীনভাবে তদন্ত করতে হবে, মামলার সিডি 3 কপিতে লিখতে হবে, তদন্ত চলাকালে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত 15 দিন অন্তর অগ্রগতি প্রতিবেদন দিতে হবে, রেঞ্জ ডিআইজির কাছে আসামি গ্রেপ্তার, চোরাই মাল, লুণ্ঠিত মালামাল উদ্ধার সংক্রান্ত আপনাকে কাজ করতে হবে, মামলা রুজু হওয়ার পরে হইচই বিজ্ঞাপন ইস্যু করতে হবে, মামলা তদন্ত সম্পূর্ণ করার পূর্বে তদন্ত সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার মতামত সহ পুলিশ সুপারের আদেশ গ্রহণের জন্য সাক্ষ্যের স্মারকলিপি আপনাকে দাখিল করতে হবে। এই হচ্ছে আপনার এসআর মামলা সংক্রান্ত দায়িত্ব, কর্তব্য বা কাজ। আচ্ছা, এমআর মামলা কি? নিম্নবর্ণিত মামলা সমূহ রুজু হওয়ার পর পুলিশ সুপার, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং রেঞ্জ ডিআইজির মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বরাবর বিশেষ প্রতিবেদন দাখিল, অর্থাৎ নিম্নবর্ণিত মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার সংশ্লিষ্ট রেঞ্জ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেঞ্জ ডিআইজির কাছে একটা প্রতিবেদন দেবে। এমআর মামলাটা হচ্ছে মিসকন্ডাক্ট মামলা, অর্থাৎ অসদাচরণ। কোন পুলিশ সদস্যের অসদাচরণের ভিত্তিতে যে মামলা রুজু হয় তাকে এমআর মামলা বলা হয়। অর্থাৎ জনসমালোচনা সৃষ্টি হতে পারে এইরূপ ঘটনা যেখানে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং নির্যাতন বা অন্য কোনো গুরুতর অভিযোগ রয়েছে। সরকারি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি মামলা, দায়রা জজ এবং উচ্চ আদালতে পুলিশের আচরণের সম্পর্কে প্রদত্ত রায় এমন বিশেষ মন্তব্য যাতে সাব ইন্সপেক্টর বা তদন্ত কর্মকর্তা অপরাধের প্রশ্রয় নিয়েছে, জোরপূর্বক অর্থ ঘুষ আদায় প্রদান করছে, অন্য গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত হয়েছে মর্মে ইঙ্গিত রয়েছে, এগুলোকে হচ্ছে এমআর মামলা হিসেবে বেসিক্যালি আপনার গণ্য করা হবে, এমআর মামলা। ঠিক আছে। আর এমআর মামলাটা হচ্ছে 1116, এমআর মামলা হচ্ছে 1116 পিআরবি। 16 নাকি 38? যদি এমআর মামলা কত পিআরবি দেই? এমআর মামলা পিআরবি কত দেখি? এমআর মামলা পিআরবি কত? এমআর মামলা দেয়া নাই। পিআরবি মানে 1106 নাকি? 1106 না 1116? এমআর মামলা 1106, 1106 হবে। থ্যাংক ইউ। 1116 নাকি 6? এটা বইটা বাইর করো তো ভাই, এমআর মামলা কত? কনফার্ম কনফার্ম করে বলো। 1106, 1116 হবে, 1116। হ্যাঁ ঠিক আছে, দেখি 1116 কিনা দেখি। বইটা বই বের করতে কি সমস্যা তোমাদের ভাই? সবই কি মন থাকে আমার? এসআর মামলা আছে 53, হ্যাঁ, 1138, আর 1106 এটা হচ্ছে তোমার আছে এমআর মামলা। 1106 আছে, এটা হচ্ছে এমআর মামলা, এমআর মামলা। ঠিক আছে, মিসকন্ডাক্টের যে মামলা। আচ্ছা, সাক্ষ্যের স্মারকলিপি কি দেখি আমরা। এটা হচ্ছে পিআরবি 444-এ সাক্ষ্যের স্মারকলিপির কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে কি যে তদন্তকারী কর্মকর্তা বর্ণিত তথ্যাদি সাক্ষ্য স্মারকলিপি সন্নিবেশিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। মামলা নম্বর, ঘটনাস্থল, তারপর ঘটনার তারিখ, সময়, বাদীর নাম, ঠিকানা, এজাহারে সংক্ষিপ্ত বিবরণ, মোডাস অপারেন্ডি, এজাহারকারীর নাম, তদন্তে প্রাপ্ত এজাহার আসামি বহির্ভূত নাম, হ্যাঁ, তদন্তের সাক্ষ্য প্রমাণ, মতামত, ওসির মতামত, তদন্তের মতামত, সার্কেলের মতামত, পুলিশ সুপারের মতামত, এগুলো হচ্ছে আপনার এই এমই বা মেমো অফ এভিডেন্স হিসেবেই হচ্ছে আপনার গণ্য করা হবে। 274, ঠিক আছে, 274। 200 সার্ড অফ এভিডেন্স, পিআরবি 269-এর খ, যেটা যেখানে বলতেছে যে সার্ড অফ এভিডেন্স মূলত অপরাধী, সন্দিগ্ধ অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের একটি ছক। 269-এর খ, অর্থাৎ অপরাধী এবং সন্দিগ্ধ অপরাধীদের বিরুদ্ধে, অপরাধী সন্দিগ্ধ অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের একটি ছক, এটা হলো সার্ড অফ এভিডেন্স। এখানে বলতেছে কার্যবিধি 161 দ্বারা লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, কার্যবিধির 164 দ্বারা লিপিবদ্ধকৃত সাক্ষীর জবানবন্দি, মৃত্যুকালীন জবানবন্দি, বস্তুগত সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য, তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য মতামত এই সার্ড অফ এভিডেন্সে আপনার থাকবে। ঠিক আছে। এবার হচ্ছে অভিযোগপত্র। অভিযোগপত্র কি 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 বিষয়গুলো থাকে, এখানে ওই ওই বৈশিষ্ট্যগুলো লেখছে, এগুলো তোমরা পারো, এগুলো বুঝতে দরকার নাই। নিচে আসো, নিচে আসো, এগুলো পারো। সম্পূরক অভিযোগপত্র, পিআরবি 277। আচ্ছা, ওই যে সম্পূরক অভিযোগপত্র বা হচ্ছে তোমার তদন্ত পুনর্জীবিতকরণ, এটা কিন্তু একই কথা। অর্থাৎ কোনো মামলা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে আপনার নতুন কোনো তথ্যপত্র পাইলে নতুন করে তদন্ত করে তদন্ত পুনর্জীবিতকরণ করা হয়, এবং তদন্ত পুনর্জীবিতকরণ করে তদন্ত করে যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় মামলা সংশ্লিষ্ট, তখন একে হচ্ছে আপনার এই সম্পূরক অভিযোগপত্র দিতে হয়। আর যদি তথ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফাইনাল রিপোর্টই আপনাকে দাখিল করতে হয় প্রতিবেদনের মাধ্যমে। ঠিক আছে। এই যে বাদী নিজেই যখন আসামি, তখন করণীয় কি বলতেছে? বাদী নিজেই যখন আসামি, সেক্ষেত্রে অতীতে তদন্তকারী কর্মকর্তা পূর্বে মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলকে তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে নতুন মামলা রুজু করতেন। এই পদ্ধতিতে রাষ্ট্র বনাম
খন্দকার জিল্লুর বাড়ি মামলাটি নজির হিসেবে ব্যবহার করা হলেও সম্প্রতি প্রসিকিউশন পক্ষ এই পদ্ধতি অনুসরণ করে মামলাগুলো ব্যর্থ হয়েছে। তাহলে লিখবো যে পূর্বে নিজে বাদী হয়ে আসছে আপনার মামলা হতো, কিন্তু বর্তমান প্রসিকিউশন পক্ষ এই পদ্ধতিতে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তৎপ্রতি পদ্ধতিগত ত্রুটির কারণে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক নিজেই বাদী নতুন মামলা রুজু করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক নিজে বাদী হয়ে মামলা রুজু করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি হলো চার্জশিটে বাদী কর্তৃক রুজুকৃত মামলার বাদীকে বাদীর কলামে রাখতে হবে এবং তাকে আসামির কলামে রাখতে হবে, সাক্ষীর কলামে রাখা যাবে না। এই হচ্ছে পদ্ধতি। আমন ভাই, এই আছি আছি আলহামদুলিল্লাহ ভাই। না, ওই যে আমি তো শামীম ভাইয়ের সাথে কথা বললাম।